এই শান্ত হন, শান্ত হন। ইনি আপনার মা? জি, মা তো কনফার্ম, শতভাগ কনফার্ম? জি। বুঝেন কিন্তু জি। কালকে যদি সমস্ত কিছু মিলে যায় আরেকটা ফ্যামিলি আসে আগামীকাল, ধরেন এরকম, আমি কিন্তু বলি না আসছে কিনা। জি জি। এই ফ্যামিলিটাকে নিয়ে ইউটিউবে ভিডিও হয়েছে, যে কারণে আমি আজকে বসেছি। এমন হতে পারে রাতেরবেলা ফোন দিয়ে বলবো যে কালকে একটা পরিবার আসছে, যে এরকম হুবহু, তখন কি করবেন? স্যার এখানে যাচাই বাছাই করার মতো আমার বাড়ি যাওয়া লাগবে গ্রামে। না না, আপনি বলতেছেন একটু আগে যে জি অবশ্যই, আমি তাদের চেহারা দেখে আমার মনে আছে যে যদি আপনি চিনেই ফেলে থাকেন, শুনেন আব্দুর রহমান, যদি আপনি মাকে দেখে চিনে ফেলে থাকেন তাহলে তো আমার এই কথায় আপনার কনফিউজ হওয়ার কথা না। কনফিউজ হওয়ার কথা না, আমার চেহারা লোক আরো আছে তো পৃথিবীতে, আমি তাদের সাথে স্বাক্ষর হয়েছি এই দুনিয়ায়, এখানে ওখানে ঠোকর খেয়ে তাদের সাথে সম্মুখী হয়েছি, তাদের সাথে আমার ফ্রেন্ডশিপও আছে। তার মানে আপনার মার চেহারা হুবহু আপনার মনে নাই? না, মনে আছে, হবে হুবহু এরকম আরো হতে পারে, কিন্তু আমার মাঝে হাত দেখেছে, এটা তো আমার খেয়াল নাই। আমার বাড়ির উঠানটা আমার ভালো ভাই খেয়াল আছে। যাচ্ছি দ্বিতীয় পার্টে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা দ্বিতীয় ধাপে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আব্দুর রহমান, কি অবস্থা? জি ভালো আছি স্যার। সবকিছু ভালো? মাস্কটা খুলেন। এনারা কারা? স্যার আমার ওয়াইফ আর আমার শ্বশুর। ও, আপনি বিয়ে শাদী করছিলেন? আচ্ছা, ওয়াইফ আর শ্বশুর, মাশাআল্লাহ। আপনার চেহারা দেখাতে সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে, চেহারা দেখালে সমস্যা, থাকলে চেহারা দেখাতে হবে না। কি নাম ভাই আপনার? পরিচয়টা নিন একটু। আনোয়ার। আনোয়ার সাহেব, কোথায় থাকেন আপনি? আমাদের বাড়ি শরীয়তপুর, জেলা শরীয়তপুর, থানা শরীয়তপুর। শরীয়তপুর। তো ওখান থেকে আসছেন কি আজকে? হ্যাঁ, ওখান থেকে। আচ্ছা, শরীয়তপুর গ্রামের নাম কি? গ্রামের নাম হলো চরমস্টাইল আশিনগর, বালাকান্দি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আনোয়ার। আনোয়ার সাহেব। আচ্ছা, আপনি ওনার স্ত্রী না? বিয়ে হয়েছে কত বছর? কি নাম আপনার? আমেনা আক্তার। আমেনা আক্তার। জানতেন আপনি ওর কেসটা? জানতেন আগে থেকে? হ্যাঁ, যখন রিলেশন ছিল তখন বলছিলাম আর কি। ও আচ্ছা, তারপরে জেনে শুনেই বিয়ে শাদী করেছেন। আপনি জানতেন যে আপনার? না, আমি জানতেন না, বিয়ের পরে জানছেন? জানার পরে এটা খারাপ লাগে না আপনার কাছে? হ্যাঁ, অবশ্যই খারাপ লাগছে। তো এখন তো মেনে নিয়েছেন সমস্ত কিছু? হ্যাঁ, এখন খারাপ লাগে না। এখন খারাপ লাগে? ছেলে কেমন? ছেলে হিসেবে আল্লাহ ভালো। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে 2 মেয়ে ছিল, এক ছেলে ছিল, কিন্তু এক মেয়ে মারা গেছে কুরবানি ঈদের 10 দিন আগে। ও, ইন্নালিল্লাহ। এটা ছেলে না? জি। আসসালামু আলাইকুম। কি নাম বাবা? কত বছর বয়স? 2 বছর পূর্ণ হয়নি। 2 বছর। কথা বলতে পারে? একটু একটু বলে। হ্যাঁ, কি নাম রাখছেন? মোহাম্মদ আলবির রহমান। আলবির রহমান, চমৎকার নাম। রহমান, কি অবস্থা বলেন? জি, আপনার কেসটা নিয়ে তো একটু কমপ্লেক্স সিচুয়েশনে আমাদের আছে বিষয়টা। তো সেটা আমি আসলে কয়েকটা জিনিস, যেমন আমরা যখন একটা পরিবার আপনাকে দাবি করছে, তারপরে আমরা আসলে আলটিমেটলি আপনাকে ফোন দিছিলাম, দেওয়ার পরে আমরা আসলে ওইভাবে বলি নাই যে একটা পরিবার দাবি করছে। আমরা আপনাকে যেটা বলছিলাম যে কয়েকটা জিনিস মেলানোর ব্যাপারে, সেখানে আপনি 100% কনফার্ম ছিলেন ওইসবের ব্যাপারে। লাস্ট টাইম আমরা ওকে কি বলছি, একটু আগে আসো। লাস্ট টাইম এখানে আসার ব্যাপারে কি বলছে? এটাই বলেছি যে একটা পরিবার এরকম ভাবে দাবি করেছে, আসেন দেখি সামনাসামনি বাকি কথা বলি বা মিলাই আপনার তথ্যগুলি। যদি মিলে যায় তখন আপনি যদি ইয়ে করেন, শিওর করেন যে হ্যাঁ এটা আমার পরিবার, তখন না হয় মানে বাকি সবার ক্ষেত্রে আমরা যেটা বলি। এবং আপনি খেয়াল করে দেখবেন যে আমরা কিন্তু পেজে আপনাকে নিয়ে কোনো স্ট্যাটাস দেই নাই, কোনো ধরনের ছবি কিচ্ছু দেই নাই, খেয়াল করছেন? এবং এই যে আপডেট ভিডিওটা হচ্ছে, এটাও আমাদের দর্শকরা জানেন না। তো আমি আজকে পুরোটা রেকর্ড করার পরে আমরা সিদ্ধান্ত নিব যে আমরা প্রচার করবো কি করবো না, সেটা পরের বিষয়। আপনি এখানে যে জিনিসটা বলছেন যে 1 বছর বয়সে খাটের উপর থেকে পড়ে মারা গিয়েছিলেন হলো আপনার বোন। জি, এটা তো কনক্রিট তথ্য, মানে কোনো প্রকার ভুল নাই? না না। আচ্ছা, তারপরে আপনি বলছেন যে যমুনা সেতুর উপর দিয়ে আপনার বাবার সাথে বোধহয় আপনি আসছিলেন নাকি? বাপমা দুজনেই ছিল। বাপমা যমুনা ছিল, কিন্তু সেটা যমুনা সেতুর উপর, ব্রিজের উপর দিয়ে হয়েছিল। জি জি। এবং এটা তো কোনো ভুল নাই? না, ওটা ভুল নাই। আপনি শিওর এটা? 100% শিওর? আচ্ছা, তারপরে আবার হলো পরের দিন তার বাবা তাকে বলেছিলেন তোমার ছোটবেলার বন্ধু শিবু ঢাকাতে এসছে, এটাও মেলে নাই? শিবুটা পরবর্তীতে ঢাকা যে বন্ধু ছিল এরকম না, শিবু নামে একজন আছে, ওখানে আছে। শিবু তো বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে অনেক প্রচুর শিবু আছে। শিবু ওনাদের আত্মীয়স্বজন কেউ হবে, কিন্তু শিবুর কাছে। আচ্ছা ঠিক আছে, ওইটা আমি দেখতেছি। এই দুইটা তথ্য নিয়ে আমাদের হলো যে পরিবারটা দাবি করেছে সেখানে একটা ডিসিমিলারিটি আমরা পাইছি, বা একটা অমিল আমরা পেয়েছি। তো যেহেতু আপনি বলতেছেন এটা 100% সঠিক, তখন আর আমাদের আর কিছু করার থাকে না। আপনি যদি বলতেন যে না এটা হইলেও হইতে পারে, কিন্তু আপনি তো ওই জায়গা থেকে নড়তেছেন না, আপনি বলতেছেন না এটা যমুনা ব্রিজ আপনার 100% মনে আছে, তাই না? তো সেই জন্য আমরা আসলে করতে পারি নাই। তো ঠিক আছে, তারপরেও আপনি দেখেন বোঝেন, শোনেন। মূল কথা হচ্ছে আপনি তো 18 বছরের উপরে আপনার বয়স। তো আপনি যদি এখনো আমাদেরকে বলেন সমস্ত কিছু জানার পরে, দেখার পরে, যে না আপনার এটা আপনার পরিবার কিংবা আপনার পরিবার না, আপনি যা বলবেন ওইটাই আমরা অ্যাকসেপ্ট করে নিব। কিন্তু আপনাকে এখানে গেট টুগেদার আমরা কেন করাচ্ছি সেটার পিছনে একটা অনেক বড় একটা ইন্ট্রো, অনেক বড় একটা সূচনা আমি আমার আজকের ভিডিও দিচ্ছি, সেটা আমি রিপিট করতে চাই না, ওইটা আপনি দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে? তো আমরা যেটা করবো, আসছে তো বোধহয় ওনারা না, বসে আছে। তো আমরা যেটা করবো, আপনার স্টুডিওতে নিব, আপনার শ্বশুর এবং আপনার ওয়াইফ পাশের রুমে বসবে বাচ্চাকে সহ, দেখা যাক কি হয়। ঠিক আছে? আল্লাহ ভরসা। আপনারা কতটুকু এক্সাইটেড যদি পরিবার পাওয়া যায়? আমার কোনো আপত্তি করতে, আমি আরো খুশি। পাওয়া গেলে খুশি, আর না পাওয়া গেলে না মিললে? না মিলে গেলে হেরে তোলো, মানে আল্লাহ পাকে যা করে নাকি ভালোর জন্যই করে। এটাই সর্বাবস্থায় আল্লাহর কাছে শুকর। ঠিক আছে? আপনার কেমন লাগতেছে যদি পাওয়া যায় শ্বশুর শাশুড়ি?
আমার মানে স্বামীর আত্মীয় বলতে কেউ নাই, এখন যদি পাই তাহলে আমার একটা ফ্যামিলি হবে, রাইট, আমি খুশি হব। ঠিক আছে, দেখা যাক। চলেন ভাই, ওনাকে মার কাছে দেন। আলভি, চল। বসেন। আপনি 10-15 মিনিট ভিতরে থাকবেন। যারা আপনাকে দাবি করছে তারা ঢুকবে, তাদের সঙ্গে আমি কথাবার্তা বলবো, বলে তারপর আমি আপনার সঙ্গে আবার কথা বলবো, ভিতরে আসবো, ঠিক আছে? ওকে ওকে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় ধাপে প্রবেশ করছি। আমাদের এই কলিং বেলের শব্দে অনেকেই নাকি রাতে ঘুমাতে পারেন না, তো এই অবস্থা আসলে আমাদেরও। কলিং বেলটা আমাদের চেঞ্জ করতে হবে। এই মহিউদ্দিন, নোট রাখো, কলিং বেল চেঞ্জ করতে হবে, ঠিক আছে? খুবই ছোট বিষয়, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ আসলে। এরা কি সবাই হই হই রই রই করতে করতে আসতেছে? মিছিল নিয়ে হাজির হয়ে গেছে। আব্দুর রহমানকে নিয়ে যেতে হবে আজকে। ভালো আছেন? আচ্ছা, মাস্কটা খুলে ফেলি। আর কেউ? মাস্কটা খুলে ফেলেন। বস, বসেন, আপনি বসে খুলুন। আসসালাম, ভালো আছেন? বসেন। ওই ইউটিউবার সাহেব আছে না, যিনি ভিডিও করছিল, কোথায় উনি? না, নিয়ে আসার দরকার না, উনি স্বেচ্ছায় আসতে চাইলে আমি বলছিলাম যে নিয়ে আসার জন্য। উনি কি আসছে এর মধ্যে? কোথাও আছে না, কোথাও নেই। আচ্ছা, ঠিক আছে। এখানে আমি একটু পরিচয় নিই সবার, হ্যাঁ, তারপরে আমরা কথাবার্তা বলতেছি। কি নাম আপনার? আমার নাম মরিয়ম। মরিয়ম, মাতার নাম মরিয়ম বেগম। আচ্ছা, আপনার স্বামীর নাম কি? আকমান হাওলাদার। হ্যাঁ, আকমান হাওলাদার। আকমল হাওলাদার। পিতার নাম মনে নেই। আপনার স্বামী আসছে? জি। কোথায়? এখানেই আছে। আপনি আকমল হাওলাদার? আচ্ছা, যাকে দাবি করছেন আব্দুর রহমান, উনি কি হয় আপনার ছেলে? আমার ছেলে। ওনার বাবার নাম কি? ওনার বাবার নাম আকমান হাওলাদার। মানে আপনি ওনার বাবা? আচ্ছা, চেহারা দেখে তো কোনো লোকজন বলে ফেলছে যে না আপনার চেহারার সাথে মিল আছে, সেটা আমি নিশ্চিত। ভিডিওতে লিখবে লোকজন। আচ্ছা, ঠিকানা ও যেটা বলছিল যে বাঁশতলা নদী সহ ব্রিজ, 3 রাস্তার মোড়ের সাথে একটি বট গাছ, তার সাথে একটা মাদ্রাসা। আমাকে একটু বুঝান তো জিনিসটা। এটা আসলে 3 রাস্তার মোড়ে ওখানে একটা বট গাছ আছে, এখনো আছে। মাদ্রাসা আছে, কিন্তু আগের মাদ্রাসা নাই, এখন নতুন করে মনে হয়েছে, পুরানটাও আছে। আর বাঁশতলা যেটা বলছিল, ওখানে একটা বাঁশের ঝোর ছিল, কিন্তু ওই বাঁশের ঝোরটা এখন আপাতত নয়, কিন্তু বাঁশের ঝোর এখনো আছে, মানে ওটার একটা স্মৃতি আছে। আচ্ছা, সেটাই। আর বাঁশতলা? বাঁশতলাই ওইটাই এরকম বাঁশতলা তো গ্রামে, প্রত্যেকটা গ্রামে 2 করে আছে। 3 রাস্তার মোড়, ঠিক বলে নাই? বাঁশতলাটা ঠিক আছে, কিন্তু 3 রাস্তার মোড়টা, ওখানে কোরআনী মাদ্রাসা, ওখানে একটা মাদ্রাসা আছে এবং একটা বট গাছ আছে। ভাই বোনের সংখ্যা, ওর ভাই বোন কতজন ছিল আমার ওই সময়? ছিল আমার মেয়ে ছিল নাম আখি, আর ছেলের নাম আব্দুর রহমান। আব্দুর রহমান। আচ্ছা, ওর খেলার বন্ধুর নাম ছিল শিবু। শিবু, হ্যাঁ, শিবু আসছে। কই শিবু? আপনি শিবু, আপনার খেলার বন্ধু ছিলেন ছোটবেলা থেকে? 100% শিওর? 100% শিওর। ওর সাথে ঢাকায় ছিলেন আপনি? ওর সাথে কি, ও একসাথে আমার সাথে আসছিল, আমার ভিতরে ওই সারাদিন আমার সাথে ছিল। ঢাকার পর্যায়ে হ্যাঁ পরে এসে মগবা যায়, ওই জায়গার থেকেই নিখোঁজ মারা গেছে। দারুণ। আপনার মেয়েটা কি মারা গিয়েছিল? মেয়েটা মারা গিয়েছিল। মেয়েটার গায়ে জ্বর বসন্ত হয়েছিল আর কি। বসন্ত হওয়ার পরে মেয়েটা ওখানে থেকে ঢাকা আনছিলাম, ঢাকা আনার পরে কিছু ওষুধপাতি দিয়া চিকিৎসা মিষ্টা করে দেশে পাঠিয়ে দিয়েছিলাম। দেশে পাঠিয়ে দেওয়ার পরে বাচ্চাটা মারা গেল। মারা যাওয়ার পরে তখন চলে আসছে ঢাকায়। খাট থেকে পড়ে যাওয়ার ঘটনাটা? খাট থেকে পড়ে যাওয়ার ঘটনাটা এটাও পড়ে গেছিল, কিন্তু আমি একটা কথা বলি, আপনাদের সাথে আমাদের যখন ফোনে কথোপকথন হয় তখন যা বলছেন সেটার সাথে যদি অমিল কোনো কিছু হয় আমরা কিন্তু ফোন রেকর্ড বাজে শোনাই দিব। আগে শেষ করি আমার কথাটা। তখন যেটা বলছেন এটা এখন তাই বলতে হবে। তখন আপনারা বলছেন খাট থেকে পড়ার কোনো ঘটনা নাই,
এই যে রেড মার্ক করা আছে, এবং আলটিমেটলি এখন যদি সব উল্টায় ফেলেন তাহলে কিন্তু আরো কন্ট্রাস্ট হবে বিষয়টা। তখন যা বলছেন সেটাই বলুন। আমি যেটা বলি, আমি ঢাকা আনার পরে ওনাকে আমি দেশে পাঠাইছি বাচ্চা সহ। যাওয়ার পরে আমি ঢাকা ছিলাম, আমি বেশি কম যেতাম দেশে, খুবই কম যেতাম। তো বাচ্চাটা নেওয়ার পরে শুনছি যে বাচ্চাটা মারা গেছে, কিন্তু কিভাবে মারা গেছে সেটা আমি জানি না, সেটা হ্যাঁ ভালো জানে সবচেয়ে। বাচ্চাটার অসুখ করার পরে চিকিৎসা করার পরে বাচ্চাটা চোখের উপরে বসাইছিলাম, বসানোর পরে মানে আমার এই ছোট ভাই বড় ভাই দুই ভাই খেতে বসে, আর আমার ছেলেটা ওই জায়গায় দিয়ে বসা করে রাখছিলাম, তখন ওই পরে ও পড়ে গেছিল পড়ার পরে পরে একদিন পরেই মারা গেছে। তার মানে চোখে থেকে মারা গেছে বিষয়টা এরকম না, কিন্তু ওর মাথায় আছে যে চোখে থেকে পড়ে গেছে, এরকম হইলে হতে পারে। আচ্ছা ওকে, শিবুরতে নিয়ে আসছেন, বাকিটুকু হচ্ছে এখন সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে যমুনা ব্রিজ। আপনাদের বাড়ি হচ্ছে মাদারীপুর শিবচর। আচ্ছা স্যার আমি একটু কথা বলতেছিলাম অফিসে, বললাম তো আপনাকে একটু 10-15 মিনিট একটু ওয়েট করতে হবে স্যার। সবাই ফোনগুলো বন্ধ করে দেন প্লিজ, বন্ধ করে দেন অথবা মিউট করে দেন। হ্যাঁ স্যার সবাই ফোনটা একটু বন্ধ করে দেন, সবাই বন্ধ করে দেন প্লিজ। আচ্ছা স্যার ওকে, কেটে দেন বা বন্ধ করে দেন। হ্যাঁ লোকজন দেখতেছো তো, আর আমরা এগুলো এডিট করবো না, এইভাবেই প্রচার করবো। তো আপনি আমাকে একটু বলেন যে সেটা হচ্ছে আপনাদের বাড়ি কোথায় হলো? আমার বাড়ি হলো দত্তপাড়া, শিবচর জেলা থানা, জেলা মাদারীপুর। তাহলে মাদারীপুর থেকে যদি আপনি ঢাকায় আসেন তাহলে যমুনা ব্রিজ পার হবেন কিভাবে? যমুনা ব্রিজ না, ওইটা একটা পোস্তগোলা ব্রিজ ছিল, ওটা তো বাচ্চা পোলাপান বুঝতে পারে নাই, ছোট তো। এটা আপনাদের কথা? এটা আমাদের কথা, হ্যাঁ আমাদের কথা, যেটা যে ওইটা যমুনা সেতু ছিল না, ওইটা হইলে হবে পোস্তগোলা ব্রিজ, নাহলে হলো কুচামারা ব্রিজ। যখন কুচামারা ব্রিজ হয়ও নাই মনে হয় সম্ভব, ফেরি পারাপার হবে আমার জানা সত্ত্বেও, কারণ 20 বছর না 16 বছরের কথা, তো বিষয়টা পোস্তগোলা ব্রিজ হবে আমার বেশি সম্ভব। আচ্ছা এখন কথা হচ্ছে যে আপনি এটা বলতেছেন, আপনার কথা আমি মানলাম, আর ও যেটা বলবে সেটাও আমাকে মানতে হবে, ঠিক আছে? আর ও তো প্রাপ্তবয়স্ক, তো বাচ্চা না। ও যদি এরকম একটা বাচ্চা হইতো তাইলে একটা কথা ছিল যে ঠিক আছে বাচ্চা ভুল বলতেছে। এখন একজন প্রাপ্তবয়স্ক মানুষ যদি বলে যে না এটা আমার যমুনা ব্রিজই ছিল, তাইলে আপনার সব ইকুয়েশন উল্টায় যাবে। কারণ আপনি আসছেন মাদারীপুর থেকে, আর ও বলতেছে আমি যমুনা ব্রিজ পার হয়ে আসছি, তাইলে আপনি এলাকার না, এলাকা উল্টায় যেতেছে। কাকে আমি কি ঠিক বলছি? আপনি তো মা। হ্যাঁ আপনি দেখলাম একটা ভিডিও করছেন ইউটিউবে, আপনাকে একজন সাক্ষাৎকার নিয়েছে, ইনি কে ছিলেন? সে আমার ভিডিও করছে যে সে আমাদের এলাকার সাংবাদিক। আচ্ছা সাংবাদিক, উনি সাংবাদিক কি পড়েছে আপনাকে গিয়ে? আমার সে আমি ঘটনাস্থলে মানে আমার বাচ্চার ছবিগুলো দেখাইছিলাম, সে এমনি পরিচিত মেম্বারের সাথে একদিন আমার সাথে দেখা হয়েছে, আমি আমার কষ্টের আবেগগুলো বললাম, ছেলের কথা যে এমন এমন এত সালে আমার বাচ্চাটা হারাই গেছে, তখন আমি আর পাই নেই। সে কয় কি তা আপনি কি করছেন? তখন আমি বললাম যে ভাই আমার ছেলের জন্য আমি রমনা থানায় জিডি করছি। কপি কোথায় বের করেন দেখি। তখন আমি যা যা ডকুমেন্টস নিয়ে আসছেন ওগুলো সব বের করেন। হ্যাঁ তখন আমি বাইরে সাধারণ বাইরে বললাম যে ভাই কত কিছু করলাম, পেপারে দিলাম, রেডিও সেন্টারে আগারগাঁও তালতলা, ওখানেও দিছিলেন? হ্যাঁ। আচ্ছা কিন্তু আমার ছেলেটা আজ পর্যন্ত পাইলাম না। কই তাহলে দুলা ভাই কি করে? আমি কই ছেলের কারণে সে রাগ করে আমার সাথে সে ভিড়ে একটা দ্বিতীয় সংসার করেছে। ও আচ্ছা, ছেলের কারণে আপনি কি ছেলের কারণে রাগ করে ওনার সাথে সংসার করে ফেলছেন? হ্যাঁ ছেলে হারানোর পর আমি চলে গেছিলাম। কিন্তু এটা তো ওনার দোষ কি? আপনার ব্যাখ্যাটা বলেন, সমস্যা নেই। বলতে মাটা যদি ছেলেটা যেহেতু আমার রাত্রে আসছে, ঢাকা শহরের মানুষ যদি ভালো মানুষ যদি কিছুদিন চিনেও তারপরে কিন্তু অনেক সময় আউলে জায়গা। ঢাকা শহরে এমন একটা জিনিস, সকালবেলা যখন ছেলেটা বাইরে এলো, মা তো উচিত ছিল যে ছেলেটার একটু লক্ষ্য করা, যে কালকে রাত্রে আসছে, এই ঢাকা শহরে কিছু সে চিনে না, সে ছোট মানুষ, গেটের বাইরে গেলে সে হারাই যেতে পারে, এই লক্ষ্যটা করে নাই দেখি মানে মনটা একটা কষ্ট পাইছে। এই কষ্ট থেকে আপনাদের সংসারে দূরত্ব তৈরি হয়, এবং সেই দূরত্ব আপনারা কত বছর পর আজকে দুজন সামনাসামনি বসছেন? কত বছর পরে, মানে কত বছর পরে উনি আপনার সামনে আসলো? আমি তো ওনার সাথে আমার 12 বছর ধরে সম্পর্ক নেই। 12 বছর ধরে কোনো সম্পর্ক নেই, যোগাযোগ মানে যোগাযোগ এমনি কম বেশি আছে। বর্তমানে এই যে পোলা পাওয়ানোর পরে আর কি কথাবার্তা একটু বেশি আগেছি। এগুলো জিডির কপি না? আপনার সোর্সগুলো রেডি রাখেন, আমি ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে জানা গেছি। হ্যাঁ না, সিঙ্গাপুরের কেস থাকুক আর জয়পুরেরই কেস থাকুক, আমার কথা বলতে হবে, বা ওনার সাথে আপনি কথা বলছেন এটা প্রুফ লাগবে। বরাবর ভারপ্রাপ্ত কর্মকর্তা, রমনা থানা, ডিএমপি ঢাকা, বিষয় সাধারণ ডায়েরি প্রসঙ্গে জনাব বিনীত নিবেদন এই যে আমি এটা কি আকমল লেখা তো মনে হচ্ছে যে আমি পড়বো না, চরদত্তপাড়া থানা, শিবের মাদারীপুর, দিলু রোড, আপনারা পড়ে নিয়েন, আমি বুঝতে পারতেছি না, রমনা ঢাকা, সাথে জানাচ্ছি যে আমার ছেলে মোহাম্মদ কি কেটে গেছে কেন, রহমান 5/1/12/5, তাই না? 1/12/5 বিকাল 5 ঘটিকার সময় ও তো হারাইছে রাতের বেলা। আচ্ছা হইতে কোথায় চলিয়া গেছে তাহাকে খোঁজ করিয়া। আচ্ছা নিবেদক নিম্নোক্ত বর্ণনা মোহাম্মদ
এত 5 বছর 2 ফিট 6 ইঞ্চি লুঙ্গি, অতএব নিবেদক আকমল। উনি তো সাইন সুইন কিচ্ছু নাই না, কিন্তু ইয়ার সাইন থাকবে না, এই থানার সাইন সুইন থাকবে না, কিচ্ছু তো নেই। আপনি জিডি করছিলেন, এটা কি পেপার? এটা কি ফটোকপি করে নিয়েছিলেন সময়? এটা তো আপনি করছেন, আপনারই তো সাইন। কে করছে এটা? আপনি করছেন। তা আপনি করছেন, তা আকমল লিখছেন কেন? আমার নাম দিছে মনে হয়। এটা তো কোথায় করছেন? সাইন কোথায়? রমনা থানা তো সাইন টাইন কিচ্ছু নাই, থানা অফিসারের সাইন টাইন কিচ্ছু তো নাই। এটা আমি কেমনে বুঝবো যেটা আসলে আপনি জিডি করছেন? তা আপনি তখন পোলা হারাইছেন, আপনি জিডি করেন নাই কেন? আমি জিডি করেছি স্যার, আমি তো ছিলাম হলো সকাল, যেমন বুধবারের দিনে হরতাল, ওইদিনকে হরতালের দিন ছিল, বাড়ি ছিল বুধবার। তখন আমার স্যার আমাকে বললো কি, হরতালের ভিতরে গাড়ি 9টার সময় বাইক করা যাবে না, তুমি সকালে ভোরের দিকে আসবে। না, আপনি আমার কাছে সেটা বলেন যে উনি যদি হারাইছে প্রায় 15-16 বছর, আপনি কি জিডি করছেন? করেন নাই? জিডি হ্যাঁ করার পর আমি তা করি না, আমি বলছি যে আমি জিডি করছি। আপনি দেখবেন না জিডিটা কেমনে হয়েছে না হয়েছে, ঠিক আমি আছে? ওইটা দেখিনি। শোনেন, আবেগ ভালো, এই আবেগ অন্ধ আবেগ ভালো না। মানে আপনি যে ওনার সাথে, আমি আপনাকে জাজ করতেছি না, লক্ষ লক্ষ মানুষ কথা বলবে, এই জন্যই বলতেছি। আপনি ওনার সাথে রাগ করে যে কাজটা করছেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনি আপনার ছেলের জন্যই যদি এটা করে থাকেন, ছেলেকে খোঁজার জন্য আপনি কি কি করছেন আমাকে একটু বলেন তো। আমি ছেলেটা খোঁজার জন্য আমি মাইকিং করছি। আচ্ছা, আমি মাইকিং করার পরে আমি পাইনি। আমি যখন ভোলতা কাউসিরা ছিলাম তখন আমাকে বলছে 11টা না 12টা বাজে হবে, আমাকে ফোনটা বলছে আমার ছেলে হারিয়ে গেছে। তখন আমার স্যারে বললাম, স্যার আমার তো ছেলে হারিয়ে গেছে, আমার এই মুহূর্তে যাইতে হবে ঢাকায়। তাই বলছে ঠিক আছে তুমি গাড়ি নিয়ে চলে যাও। আমি গাড়ি নিয়ে গাড়িটা পার্কিং করে আমি চলে আসি। কীভাবে হারাইলো, যে এখান থেকে গাড়ি থেকে বাইরেছি আর পাই না, তো দৌড়ে আমি গেছি কারণ বাজার, যাই ওখান থেকে মাইক ভাড়া করছি, তারপরে রিক্সা ভাড়া করছি, ভাড়া করে মাইকিং করছি, করার পরে বিকাল 5টার সময় মাইক দিয়ে দিছি। তারপরে কোনো খোঁজ খবর পাইনি। তখন আবার না পাওয়ার পরে আর আমি পরে আর কিছু করিনি। পরে লাস্টে দিয়ে না পাওয়ার পরে চিন্তা ভাবনা করলাম যে ছেলেটা কারো যদি হাতে যায়, ওই সময় আবার একটু খারাপ দিন ছিল। খারাপ দিন মানে মানুষের পোলাপান ধরে নিয়ে যায়, এটা সেটার একটা ছিল, আনাগোনার সময় বেশি। তো আমি আবার ভাবলাম যে কারো হাতে পড়ে গেলে তো আর আমি পাবো না, বা পড়ে গেলে তো মনে করেন ছেলে তো আর আমার মনে হয় পাবো না। আর যদি কোনোদিন আল্লাহ বাঁচায় রাখে বা বাইসে থাকে তাহলে আশা করা যায় পাওয়া যাবে, এরকম একটা চিন্তা ভাবনায় রেখে দিচ্ছি। আপনি পরবর্তী বিয়ে শাদী করছেন? কাকে আপনি বিয়ে শাদী করছেন? জি না, আমি আশায় আর সন্তান, আমার 2টা ছেলে, এই যে একটা ছেলে আর ওই ছেলে, 2 ছেলের। আকিমনি কি আপনার ছিল? আকিমনি আমার মেয়ে। আচ্ছা, তো আপনার ছেলে মেয়ে কজন ছিল? 3 জন। কেমনে 3 জন? আপনি তো বললেন না একজন। আগে 2 জন। তারপরে বিয়ে করলেন? হ্যাঁ, আগের ঘরের বিয়ে ছিল আপনার? না না, হের ঘরেই 3 বাচ্চা। আপনি না বললেন 2 জন সন্তান? যে 2টা হয়েছে না, ওই 2টার পরে আবার এই যে ছেলে আমার লাস্টের পরে। আমি বুঝি না, হারানোর পরে তো সংসার করছেন তাইলে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এটা এই জায়গা হলো কি, আমরা সন্দেহ করছিলাম, আমি ছেলের মামা, আমরা সন্দেহ করছিলাম যে এই বাচ্চা হারানোর পিছনে আমার দুলাভাইয়ের হাত আছে। আচ্ছা, এরকম আমাকে সন্দেহ ছিল। পরে আমরা এর নামে মামলা দিয়েছিলাম মাদারীপুরে। আচ্ছা, মামলা দিয়েছিলেন? পরে যেরকম মামলা এক পর্যায়ে যে আড়াইছে 16 বছর 12 বছর ধরে মিল নাই, পরে এক পর্যায়ে হ্যাঁ আবার গ্রহণ করছিল মামলার চাপে। তখন এই বাচ্চা হয়েছে, এই যেটা এই জুবাইর, ও এই বাচ্চা হয়েছে। আচ্ছা, তখন এই বাচ্চা হওয়ার পরে এরপরে আর হ্যাঁ এই যে আইসে আহার পরে যে বিচ্ছিন্ন, আর এই যে এখন এই যে আব্দুর রহমানের বিষয় নিয়ে এই যে আবার মিলিত। আচ্ছা, এই মিলনে কয়দিন টিকবে? আমি আল্লাহ দোয়া করি অনেক টিকুক। মূল কথা হচ্ছে এইটা, কষ্টটা জায়গা আছে এই ভদ্র মহিলার উপর দিয়ে। এখন আপনি আপনার পরিচয়টা, নামটা বলেন। আমার নাম মোহাম্মদ গিয়াস মাহমুদ। গিয়াস মাহমুদ। আপনার পরিচয় ভাই? আমার নাম মোহাম্মদ মহিউদ্দিন। মহিউদ্দিন, কি হন আপনি? ছেলের মামা। আপন মামা? মানে পাড়া প্রতিবেশী। আপনার পরিচয়টা ভাই? আমি আব্দুর রহমান, আপন মামা, ছোট মামা। ঠিক আছে, ছোট মামা। আচ্ছা, ঠিক আছে। আব্দুর রহমান যে বলছে রক্তের কথা, আপনি এই 5 সালের ঘটনা জানলে 35 জন একসাথে অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করে ব্রিজে রক্ত ছিল। আপনি যে 5 সালের ঘটনা শুনেন, আগে যারা ছিল এই ঘটনাটা কই করছে, পুস্তকলা ওই ব্রিজের উপরে রক্ত আছিল অনেক। মানে 5 সালের ঘটনা জানলে। আপনি কেমনে জানলেন এটা? এই টাইমে আমি ঢাকা ছিলাম, আমি নারায়ণগঞ্জ থাকি। কিন্তু এমন তো হতে পারে যে এটা অন্য কারণে জানা, অন্য কারণে না না, নারায়ণগঞ্জ ছিলাম আমি। কিছু বলতে চাচ্ছেন এই বিষয়ে? না, আমি জ্যামটা কেন ছিল বলেন তো? না, ওইটা আমি তো ওর আম্মার সাথেও আসছিল, আমি আনিনি। ওর আম্মার সাথে দেখেন জটলাটা আরেকটা তৈরি হলো। কিছুক্ষণ আগেই বলছে যে বাপ মা দুজনের সঙ্গে আসছে। সেটা হলো মোহাম্মদপুর, আমি ঢাকা দেশে থেকে আসিনি তো দুজন মিলে। আমরা দেশে এসেছিলাম, আমার নাম শিপন, আমি দেশে এসেছিলাম। উনি আর ওই যে আব্দুর রহমান আমার সাথে আসছিল। আসা ওই আগের দিন যেদিন আরবের আগের দিন আমার বাসায় ছিল, সারাদিন আমাদের খেলছে। এরপরের দিনকে সকালে হেরা চলে গেছে মগবাজার। ওই দিন কি কি মনে আছে আপনার? ওই দিনে মনে আছে যে সবকিছু মনে আছে? আগে বলতে বলতে ও ছিল, আমি ছিলাম। আগের দিনে আমার সাথে সারাদিন খেলছে। আচ্ছা শোনো, সবার আগে ওনাকে নিব আমি। আপনি আপনার নামটা বলবেন না ভিতরে গিয়া? আমি একটু শেষ করি, কিভাবে যাবেন আপনি নাম বলবেন না। আপনি ওই দিন ওনার সাথে ছিলেন, দেখে চেনে কিনা, তারপরে স্টেপ বাই স্টেপ সব দেখব। আচ্ছা, বাসতলার যে বিষয়টা, বাসতলার হলো আমাদের এলাকায়, আমাদের গ্রামের নাম চরবাসামারা, কিন্তু চরবাসামারা চেয়ে বেশি প্রসিদ্ধ বাসতলা। এই যে বললো বাস যার এতটুকু, তা না।
ওই বাসতলা এরকম টাইম গেছে, দিনে মানুষ হেরিকেন জ্বালাই গেছে, এত ভয়াবহ বাসতলা ছিল। এই বাসতলায় প্রসিদ্ধ। এখন আমার এলাকায় যায় যদি কেউ বলে বাস নাই, কিন্তু বলে যে বাসতলা কই, তাই দেখা যায় ওই জায়গায় বাসতলা ছিল। বলেন অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপর? ওই যেমন ওই পুস্তকালয় ব্রিজে 35 জন লোক একসাথে মারা গেছে, প্রচুর রক্ত গেছে, ঠিক আছে। তো ওই জিনিসটা যদি আরো 5 সালের ঘটনা জানেন তাহলে ওই আসল ঘটনা মানে আসলে ওইটাই ছোট মানুষ না, ওটা যমুনা ব্রিজ ভাবতে আছে, এটাই হচ্ছে আব্দুর রহমান, ঠিক আছে। এই প্রেক্ষাপটে আপনারা সবাই তো এই বিষয়টাতে একমত, ছোট মানুষ যমুনা ভাবতেছে। আপনার ভাবনার প্রতি আমাদের শ্রদ্ধা আছে, কিন্তু ও যা ভাববে, ও যা মনে করবে এটাই কথা বুঝাইতে পারছি। এটা এর বাইরে কিছু করে নাই, আমরা তো একটা সিস্টেমে কাজ করি। ও যদি বলে যে না আমি সব উল্টাই ফেলাই দিলাম, যা বলছে এতক্ষণ সেটা আমার ঠিক নাই, ঠিক নাই, আর ও যদি বলে যে না আমি যমুনা ব্রিজ মনে রাখছি, যমুনা ব্রিজই, তাইলে তো আপনার সবই তো মিলছে, শুধু যমুনা ব্রিজ তো সব উল্টাই ফেলছে। কারণ মাদারীপুর থেকে যমুনা ব্রিজ পার হওয়ার কোনো সুযোগ নাই ঢাকায় আসতে। তো এইটাই আমাদের ঝামেলা ছিল। এখন ঠিক আছে, আপনারা যেভাবে হোক সিস্টেম করে। আমাদের বাড়ির পাশে ওই 2005 সালে আরিয়াল খাঁ সেতু উদ্বোধন করছিল খালেদা জিয়া, তখন ও আমার লগে গেছিল ওই জায়গায়, তখন ও ছোট, ওটাও মোটামুটি অনেক বড় সেতু, যে গেছে সেই তো হয়তো দেখবে আমাদের বাড়ির পাশে। মানে আপনাকে আমি যদি একবার বলি যে আপনি যমুনা ব্রিজটা আপনার সন্দেহ হয় কিনা, আপনি বললেন না সন্দেহ হয় নাই, যমুনা ব্রিজ এটা, তারপরে 2 বার জিজ্ঞেস করতে পারি, 3 বার জিজ্ঞেস করতে পারি, 4 বার, 5 বার, 6 বার, আপনি যদি বলেন না এটা যমুনা ব্রিজই, পৃথিবীর আর কোনো লজিক সেখানে খারাপ না, বুঝতে পারছি। তো এত কথা বলে লাভ নাই, এখন বিষয়টা আমরা সহজে করি, দেখে উনি সামনাসামনি কি করে। আপনারা যেহেতু শিবুকে নিয়ে আসছেন, আপনাদের কথা অনুযায়ী সামনাসামনি করি। তারপরে আপনি সকালে কি খাইছেন কাকি? আসার কথা? আচ্ছা, আসছেন কখন? সকালে। ওরা রওনা দিছে কখন? উনি আসছে এখানে আপনার 11:30 বা 15:30। 11:30 বা 15:30। আপনার শরীরে কি কোনো সমস্যা? মানে আমার শরীর বলতে কি আমার একটু হাতে টাইফয়েড জ্বরের সমস্যা ছিল। আচ্ছা, এটা তো আপনার ছোটবেলা থেকেই, কোন সময় থেকে এটা দেখান তো? ছোটবেলা থেকেই, কিন্তু আমি সব কাজ করব। এটা আমার বিয়ের আগে ছিল? জি, বিয়ের আগে ছিল। কিন্তু এইটা নিয়েও আমরা জিজ্ঞেস করছি ওকে, বলতে তোমার মার, আপনার এত বড় একটা জিনিস, যেমন বাম হাতে উনি কাজ করতে পারে না, ও বলছে আমার মায়ের শরীরে কোনো সমস্যাই ছিল না। যার এত কিছু মনে আছে, আমার কথাটা বোঝার চেষ্টা করেন, যার এত কিছু মনে আছে তার এরকম একটা জিনিস কেন মনে থাকবে না? বাপের চেহারার সাথে মিল আছে, হাজার লোকে বলবে, আমিও বলতেছি আপনার চেহারার সাথে মিল আছে। দাগও থাকুক, মাথায় বাড়ি সবার 190 জন পাওয়া যাবে, এগুলো কোনো কথা নাই। একটা কথা কি, আবার একটা ছোট টাইম যখন আবার এত সাহস তো ছিল না, হ্যাংলা ছিল, ছবিতে হয়তো যাই থাকো, কোনো বাম হাতে কাজ করতে পারে না। আমি যেহেতু আমার সাথে এক বয়সী, কিন্তু হ্যাঁ হাত লক্ষ্য করছে কোন 2010 সালে, এতদিন কিন্তু হাত আমার লক্ষ্য ছিল না, আমি জানতাম পুরো পারবে। আরে ভাই আপনি আমার বোন একই জায়গায়, মার ইয়ার জিনিস আলাদা না। একটা মা ছোটবেলা থেকে কোলে করে মানুষ করছে, হাত দেখলে তার মনে থাকবে না, এত কিছু মনে থাকবে। একটা কথা আমি আপনাকে বলি যে বাচ্চা ছেলেরা ও কিন্তু এখনকার বাচ্চারা কিন্তু অনেক চঞ্চল, অনেক কিছু বুঝে। যদি মনে করেন 3-4 বছরের বাচ্চারাও বুঝে, অনেক কিছু বুঝে, কিন্তু ও এমনই নরম ছিল যে কারোর সাথে কথাও বলতো না, কারোর সাথে কথা কইতেও যেত না, কেউ কথা বললে তার সাথে উত্তরও দিত না, মানে হাসতেও হাসি চলে যেত যদি কেউ কিছু বলতো, এরকম শরম ছিল। হ্যাঁ, ওদের এত শরম ছিল, মানে ও কারোর সাথে কথাই বলতো না। কালকে যদি এরকম একটা পাওয়া যায়, ধরেন একজন পাওয়া গেল আমাদের এখানে আসছে, যে এসে বলছে আমার বাবার নাম এরকম, তার শেষ করি, শোনেন আমার কথাটা, বাবার নাম টাবার নাম সব পাওয়া গেছে, মাদারীপুরের ঘটনাও পাওয়া গেছে, মায়ের হাতে এরকম সমস্যা ছিল সেটাও পাওয়া গেছে, আপনার চেহারার সাথে মিল পাওয়া গেছে, কি করবেন? আমার চেহারার সাথে মিল পাওয়া গেলে কিন্তু একবারে এরকম হবে না যে আপনি কি আমার কাজ দেখছেন এর আগে? হয় এরকম হয়েছে, কিন্তু আমি দেখছি আপনাকে অন্ধ হয়েন না, ইমোশনালি ইয়ে হয়েন না, যুক্তি দিয়ে চিন্তা করেন। ওনার কষ্টটা কেউ বুঝতে পারবে না, কারণ উনি সন্তান হারাইছে, কিন্তু আমার জিনিসটাও তো স্ট্রাকচারের মধ্যে কাজ করতে হবে, যুক্তি দিয়ে কাজ করতে হবে, তাই না? ওনার এটাকে খাওয়ার অবস্থা বলে 3 রাস্তার মোড়, বট গাছ, কোরআনের ওই মাদ্রাসা, বাসতলা, আবার বাইজ হয়েছে, আমি বাইজে নিয়ে গেছি সাইডে একটু দূরের নদী, হুমা হোম, বোনের নাম আকিমণি। আপা যেদিনকে আসছে ওই দিনকে ট্রলার আসছিল, মানে আমাদের এলাকায় একজন ট্রলার চালাতো সিরাজ নামের, তার ট্রলার একদম পার হয়েছিল, ওই জিনিসটা কিন্তু ভিডিওর মাঝে বলে গেছে। আপনাদের সব তথ্য মিলে গেছে। বিষয়টা হচ্ছে কি, আমি বলি আপনাদের 99% মিলছে, 1% বাকি 99% উল্টাই দিছে, বুঝাইতে পারছি? তো বিষয়টা হচ্ছে ও যদি বলতো আমার বাবার নাম, ধরেন আপনার নাম কি বললাম, আকমল, আকমলের জায়গায় যদি আজমল বলতো তাও এটা অ্যাকসেপ্টেড, বুঝতে পারছি? কারণ আজমলের জায়গায় আকমল হতে পারে, কিন্তু যমুনা ব্রিজ সে বারবার বলতেছে যমুনা ব্রিজ, যমুনা ব্রিজ, সেটা আপনি বলতে পারেন যে ভুল হইতেছে, কিন্তু ও তো বলতেছে না আমার মেমোরিতে যমুনা ব্রিজই আছে। আপনি কিভাবে নিউজটা পাইছেন, কার মাধ্যমে পাইছেন? মানে সিঙ্গাপুর প্রবাসী, ওনার নাম সিঙ্গাপুর কে থাকে, ওনার পরিচিত, ওনাদের পরিচিত কি হয়, কি নাম ওনার? নজরুল, আমার মামা। নজরুল মামা, আচ্ছা। উনি জানতো এই বিষয়টা?
হ্যাঁ আপনার মামা হয়, তাহলে ওনারও মামা হচ্ছে সম্পর্কে। উনি কমেন্টস করে যে মানে আব্দুর রহমানকে চেনে, মানে পরিবারকে চেনে। তো আমি ওনাকে নক করি, নক করলে উনি মানে রিপ্লাই দেয়। তো রিপ্লাই দিলে ওনার নাম্বার দিয়ে আমি ইমোতেও যোগাযোগ করি। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কি আব্দুর রহমানের পরিবারকে চেনেন কিনা। তারপর আপনার সাথে কমিউনিকেশন হয়েছে, ভিডিওটা কি উনি দেখতে বলছে আপনাদেরকে? তো ওনাকে কমিউনিকেট করা যাচ্ছে না কেন? যে ভিডিও আমি মানে দেখতে বলছি না না, কিন্তু এরকম হইলে আমি আরিফ ভাই একটা কথা বলি, এই ভিডিওগুলো না, আপনি যদি এরকম হয় যে কালকে এরকম সময় আপডেট হবে এবং সেটা কমিউনিকেট করা যাচ্ছে না, তাহলে আপনি আগের দিন ওনার সাথে কথা বলে ভিডিও করে রেখে দিবেন, যেটা আমরা এর সাথে যোগ করে দিব। হ্যাঁ, কারণ এই ভদ্রলোক কিন্তু অনেক তাড়াহুড়ো চাপ দিচ্ছে আমাদের, কারণ কোনো একটা কাজ থেকে আসছে। তো সবার চাপে যদি আমরা চাপিত হইতে যদি আমরা চাপটা হয়ে যাই, তাহলে তো সমস্যা। কিন্তু অথেন্টিসিটি এনশিওর করতে হবে। সো এটা হলো না, ওনাকে আপনি কানেক্ট করার চেষ্টা করেন, আমি ওনার একটা স্টেটমেন্ট নিব। ওনার মামা হয় আপনার, তাই তো? এই কি যেন নাম বললেন? নজরুল ইসলাম। এছাড়া কোনো সোর্স আছে আমাদের? জি না। আচ্ছা, তো কথা না বলে আমি ইনশিওর হতে পারবো না, কথা বলতে হবে আগে। সো আমি ডাকবো, প্রথমে ওনাকে ডাকবো, তারপর আমি এক এক করে বলে দেবো কে আসবে। একটু ধৈর্য ধরেন প্লিজ। হ্যাঁ, আপনারা তো সব শুনছেন এখানে বসে, না? কি করতেছে? ওকে, ঠিক আছে। ছবি আমি তো দেখাবো, সমস্যা নেই, উল্টা তো বসেন। অনেক টায়ার্ড লাগছে না? অনেকক্ষণ বসে রাখছি। কি অবস্থা? শোনা গেছে ভিতর থেকে কিছু? না, টুকটাক আওয়াজ আসছে, কিন্তু বোঝা যায় না কি হয়েছে, না? জি, ওকে, ঠিক আছে। কয়টা জিনিস আমার একটু জানা দরকার। একটা হচ্ছে যে যদি এত বছর পরে আপনার কারো চেহারা মনে থাকার কথা বলি, তাহলে কার চেহারা মনে আছে? কারো কি চেহারা কোনো মনে আছে আপনার? আম্মুরে এখন এত বছর পর চেহারা তো কারো চেহারা ভাসে কিনা, চোখের সামনে ভাসে এরকম কারো চেহারা? হ্যাঁ, আম্মুর চেহারা তো ভাসে, কিন্তু ওরকম অবিকাল হাজারো লোকের সাথে আমার দেখা হয়, তখন আমার নিজে থেকে আগ্রহ আসে যে মার চেহারা ভাসে না, জিগাবো কি। আচ্ছা, ঠিক আছে, ওকে। প্রাইভেট কার শোরুমে কাজ করতো কে? আব্বু। আচ্ছা, মা সুস্থ ছিল? জি জি, একদম দুই হাত পা সমস্ত কিছু ঠিক ছিল, পারফেক্ট ছিল? জি। কোন ধরনের থাকে না অনেকের কিন্তু একটু বিকল অবস্থা থাকে, কিন্তু তার আমি দেখি নাই ওরকম ছোট টাইপে, আমার চোখে বাঁধে নাই। চোখে বাঁধে নাই, তার মানে আপনি যেটা বলতেছেন আপনি হারাইছেন হচ্ছে আমাদের ফর্ম যেটা বলতেছে 4 থেকে 5। জি। আব্দুর রহমান, আমি একটা জিনিস আপনাকে এই মুহূর্তে করতে বলবো, একটা হচ্ছে আপনি এখানে কি বলছেন কি করছেন সেটা ভুলে যান, কে কি মনে করবে সেটাও ভুলে যান। আপনি যদি দেখে চেনেন আলহামদুলিল্লাহ, যদি আপনার মন বলে, আপনি এখানে অনেস্ট হইতে হবে, শতভাগ। আপনার অনেস্টি এখানে সবচেয়ে বড় বিষয়। হ্যাঁ, যদি দেখে চেনেন তো হয়ে গেল, আর যদি দেখে না চেনেন, ইমোশনাল যতই হোক না কেন, ঠিক আছে, যারা আসছে তারা আপনাকে সন্তান মনে করে এখানে আসছে, তারা যতই ইমোশনাল হোক না কেন, আপনি আপনার জায়গা থেকে ইমোশনাল হবেন না, ঠিক আছে? এটা হচ্ছে আমার জায়গা থেকে বলা, কারণ আপনি তো এখনই ইমোশনাল হয়ে যাচ্ছেন। দিস ইজ দ্য মোস্ট টাফেস্ট জব, বিলিভ মি, এটা খুব টাফ একটা জব। হ্যাঁ, এই জটলা পাকাইছে এই ইউটিউবার। হ্যাঁ, কাজটা আমাকে আসলে আরেকটু সময় দিলে ভালো হতো, আমি আরেকটু সময় নিয়ে করতে পারতাম। ঠিক আছে, সমস্যা নাই, দেখা যাক, আল্লাহ ভরসা। আমি একজনকে নিয়ে আসবো, একটু দেখেন তাকে দেখে আপনার কোনো প্রকার ইয়ে হয় কিনা। আচ্ছা, উনি যেটা প্রথম যাকে বলছিলাম ওনাকে নিয়ে আসবা। হ্যাঁ হ্যাঁ, অ্যান্ড মেইনটেইন দ্য ডোর খুব পারফেক্টলি, ওকে? আপনি কি কোনো ভিডিও টিডিও দেখছেন ইউটিউবে? জি স্যার। কোনো ভিডিও কি দেখছেন? একটা ভিডিও করা হয়েছিল এই ফ্যামিলিটার উপরে, কোনো একটা ভিডিও করা হয়েছিল, দেখছিলেন? না, আপনি মিথ্যা কথা বলেন না, দেখছেন? দেখা হলো, আমারটাই শুধু দেখা হয়েছে যখন জানানো। কিন্তু একটা যে ফ্যামিলি আসছে, ফ্যামিলিকে নিয়ে একটা ভিডিও করা হয়েছিল। মাস্ক খোলেন, মাস্ক খুলে যান, যান পাশে গিয়ে বসেন। নাম বলেন না, ও যদি দেখে চেনে তো ভালো, না চিনলেও সমস্যা নাই। আমার দিকে তাকালাম, ওর সাথে কথা বলেন। আপনি না খুব কনফিডেন্টলি বললেন বাইরে, চিনছেন? না, চেনেন নাই। আচ্ছা বলেন, আপনি নাম বলবেন, আপনি শুধু বলেন ঘটনা কি হয়েছে। যেদিন তো ওনার সাথে নাকি আসছিলেন ঢাকাতে আপনি, ওকে বলেন, ওকে বলেন। আমার সাথে আসলো যেদিনা হারাইছে, হ্যাঁ, এর আগের দিন সারাদিন আমার সাথে ছিল। হ্যাঁ, আমি খেলাধুলা আমার সাথে বলছিল, কছিল। পরের দিনকে ওরা চলে গেছে সকালে। যাওয়ার পরে এবং ওই কান্দাকান্দি করছে, কান্দাকান্দি করার পরে বলছে যে, আমার মায় বলছে যে থাক তুই বাবা, আরেক সময় থাকিস, আমি এসে তুই আবার আইস, যাবে না। বুঝি নাই ভাই আমি। সেটা হচ্ছে যে আপনি কোর সাথে ঢাকায় আসছিলেন না আসেন নাই? না, আমার সাথে ঢাকা আসছিল। আপনি আসছিলেন একসাথে ঢাকায় আসছিলেন? দেশে আমি বেড়াইতে গেছিলাম। আচ্ছা, আপনি কি কারোর সাথে ঢাকায় আসছিলেন? আপনার বয়সে এরকম কারোর সাথে ঢাকায় আসছিলেন ওই সময়টাতে? না না, আমার একটু মনে আছে কি, যেখানে আমি বর্তমান মানুষ হয়েছি, তাদের কাছে আমার আব্বু আম্মু মনে হয় যে আমাকে নিয়ে একবার আসছিল, সেটা অন্য হিসাব, আবার পড়তে পড়ে যাচ্ছে। আপনি আমাকে শিবুর কথা বলছিলেন। জি জি। শিবুর সাথে আপনার কি ঘটনা ছিল? শিবুর সাথে আমার ঘটনা ছিল, গ্রামেই খেলাধুলা করছি, ঢাকায় ওর সাথে আমার দেখা হয় নাই। ঢাকায় দেখা হয় না। আপনি বলতেছেন যে আপনি ওর সাথে ঢাকায় আসছিলেন। আচ্ছা, গ্রামে খেলাধুলা যদি করে থাকেন, একটু চেপে আসেন তো ভাই, একটু অডিওটা ভালো পাবো। হ্যাঁ,
গ্রামে খেলাধুলা করছি, করার পরে যেদিন আমার বাসা আসছে সেদিন কিন্তু আমার সাথেই লগে সাথে আমার লগে ওই দিন সারাদিন আমার সাথে খেলাধুলা করার পরে পরের দিনকার সকালে শুনছি যে উনি আরএস শিবু। আপনার নাম শিবু তো? আমার নাম শিবু। আপনি যেটা বলবেন যা কনক্রিট বলতে হবে। একটু আগে আপনি বলছেন যে আপনি ঢাকায় ওর সাথে আসছেন। যে আমি বলতেছি, আমার শুনুন কথা, আমি ওই যেদিন আমার সাথে আসছে এদিন আমার মায়ের বাড়িতে ছিল, আমি বাড়িতে ছিলাম, এদিন আমরা একসাথে আসতেছি। আসার পরে তো একদিন আমার বাসায় ছিল। আপনার বাসা কোথায় ছিল? আমার বাসা মোহাম্মদপুর। ঢাকা মোহাম্মদপুরে? জি। আচ্ছা, তারপর? মোহাম্মদপুর ছিল আমার বাসা 1 নম্বর গলিতে ছিল, 3 সেট বাসা। ওই বাসায় আমরা থাকতাম। ওই বাসা থাকার পরে পরদিন সারাদিন খেলার পর দ্বিতীয় দিন সকালে ওর সাথে মার সাথে ওর বাপের মগবাজার চাকরি করতো। দাঁড়ান, 3 সেট বাসা ছিল। 3 বাসা অন্য হিসাব। আপনি বলতেছেন যেটা হচ্ছে এরকম ওর সাথে আপনি আসছেন কিনা, এরকমও বলছে যে আসতেছে, এরকম মনে কিছু হচ্ছে না, হতেও পারে, মনে হচ্ছে না। আমি তো বেশিরভাগ খেলা হচ্ছে আমার। ওর কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু আছে ছোটবেলার যে এরকম যে মিলে অমিলে ও কি রকম ছিল, কি টাইপের কি করতে, এরকম দুই একটা বন্ধুর সাথে এরকম থাকে তো অনেক স্মৃতি, মনে করার চেষ্টা করেন। শুনুন তো, আমিও যে অ্যাটলিস্ট যে আমি বড় ছিলাম তাও না। আমার বয়স এই সময় 6 বছর 7.5 বছর ছিল, আমি 98 তৈছি। দাঁড়ান, শিবুকে নিয়ে আপনার কোনো স্মৃতি মনে আছে? শিবু দেখতে কি বলেন তো দুই একটা ঘটনা। স্মৃতি বলতে শিবুকে নিয়ে আমি ওই আমাদের মসজিদে অজু করার সময় আমাকে চাপ দিতাম, আমি ওকে চাপ দিতাম, কিন্তু অনেক সময় আমাকে দিত না। ঠিক আছে, এই নিয়ে ওকে দাবড়ায় বেড়াইতাম। দাবড়াইলে আমরা মাঠে ওই জায়গায় 3 রাস্তার মোড়ে যে বটগাছটা, ওখানেও এক পর্যায়ে যাই। ঠিক আছে, এরকম একদিন আমরা একটা গানায় ভূত দেখতে পাই। ঠিক আছে, ঢাকা আসার আগে। পজ, আপনি এরকম দু একটা বলেন তো। এরকম দু একটা বলতে ভাই সঠিক কথা বলছে যে আমার অতটুকু মনে নেই, যতটুকু মনে আছে যে যেদিন আড়াইছে এর আগের দিন কিন্তু সারাদিন আমার সাথে। ঠিক আছে, আপনি চলে যান, আমি আরেকজনকে ডাকবো। ওকে, ভদ্রলোককে পাঠাও। এফ যান, পাশে গিয়ে বসুন। মাস্কটা খোলেন, একটু মাস্কটা খোলেন। হ্যাঁ জি, ডান দিকে চাপেন, একটু চেপে বসেন আপনি। হ্যাঁ, তো তুমি কি বলতেছো? ও কি বলতেছে সেটা বলেন আগে, আপনি ওর সাথে কথা বলেন। কি রকম মনে হয়? দাঁড়ান, কি মনে হইতেছে? চেনা চেনা লাগে এরকম জি, কিন্তু চেহারাটা ছিল একটু অন্যরকম। ওই যে ডন নম্বর 1 যে হিন্দি নায়ক ছবি, তার সাথে অবিকাল মিল হওয়ার কথা। কিন্তু ওর মিলে নাই তো না, তেমনটা না। এখন এত বছর পর হয়তো ঘুরতে পারে না, সেগুলো আমি করেন না, ফিল্টার করেন না। আপনার ভিতর থেকে যা আসে তাই করেন। আমি জানি আপনি উদ্গ্রীব হয়ে আছেন বাপ মায়ের জন্য, কিন্তু ভুল যাতে না হয় সেজন্য আমি বলতেছি, সেটা করেন না প্লিজ। হ্যাঁ, যদি আপনার ভিতর থেকে আসে সেটা ঠিক আছে, কিন্তু ভিতর থেকে না আসলে কোনো কিছু নতুন করে জন্ম দিয়ে না। যে ওর নায়কের সাথে একটু মিল খাবে। কোন নায়ক না নাম কি? ওটা না, আমার হিন্দি ছবি ওই সুরিয়া ছবি করছে হিন্দি, ওর সাথে মিলে যায়। জি, কে? বাবার ছবি ছোট থাকতে এরকম আমি মিল দেখছি। ওই সময় কি মানে গোফটোপ রাখতেন, দাড়ি রাখতেন, এরকম কোনো কিছু? গোফটোপ রাখতেন না, শেপই থাকতেন না, দাড়ি রাখতেন না, দাড়ি রাখতেন না, শেপই ছিলেন। কি নাম আপনার? আমার নাম আকমাল হাওলাদার। আকমাল হাওলাদার, চেনানোর চেষ্টা করেন, দেখেন চেনে কিনা, কোনো ঘটনা মনে আছে কিনা বাবার সাথে। আপনি তো বাবা দাবি করতেছেন। হ্যাঁ, আমি বলতেছি, আমি তো মনে করি আমি তো সবকিছু আমার অ্যাকুরেট আমি পাইতেছি, যেটা আমার চোখে দেখা। যেমন এই যে একটা দাগ আছে না, এই দাগটা হয়েছিল ওই যখন পাকা রাস্তা দিয়ে হাঁটা দিয়েছিলাম, তখন কোলে ওঠার জন্য আসছিল। তো কোলে ওঠার জন্য ওর আম্মা আগে আসছিল, আমি একটা ধাক্কা মারছিলাম, ধাক্কা মানে পাকার উপরে পড়ে গেছিল, পড়ে যে এই জায়গায় চলে গেছে। এটা এই যে দাগটা, আপনার দাগটা কেমন হয়েছিল? এইটা আমি যখন এই যে বর্তমান মানুষ ছিলাম, উঁচু মাটি কাটা ছিল, সেখান থেকে ছিলিপ খাইতাম তো প্রায় সময়, এক পর্যায়ে উল্টে পড়া এই ছিলে লাগছে 2 জায়গায় আমার। দেখছেন? না, 2008 সালের 8-9 সালের দুই জায়গায়। জি, 2 জায়গায়। এই 2 জায়গা আগের থেকে বল্লায় কামড় দিয়েছিল আমার আপন বাপ মাদারে থাকাকালে জঙ্গলে। আচ্ছা, বল্লায় কামড় দিয়েছিল, যেখানে আমার বোনের কবর আছে। কাকা, একদম 100% শর্ট না হয়ে যতটুকু সম্ভাবনা আছে অতটুকু নষ্ট হয়ে যাবে। একদম 100% শিওর না হয় কিচ্ছু বলেন না। মানে যদি আপনি কনফিউশনে থাকেন, সন্দেহ থাকে, তাহলে বলেন এইভাবে যে আমার সন্দেহ আছে। নাইলে আপনি যদি কোনো কিছু ধরেন এরকম হইতে পারে, ওটাকে যদি সঠিক বলেন, এই যে মিলল না একটা, এটা কিন্তু দূরত্ব তৈরি হলো। এইগুলো আমি বারবার বলি আমার দর্শকদের, কারণ আমরা তো স্টোরি নিয়ে কাজ করি। সো এগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে আপনি বললেন যে রাস্তার উপর পড়ে গেছে, ওর সাথে মেলে নাই। ও বলছে বল্লায় কামড় দিয়েছে, আর পরবর্তীতে উচ্চ টিভির উপর দিয়ে পড়ছে। ঠিক আছে, এখন বিষয় হলো কেন আমি যে জিনিসটা বলতে চাইতেছি, যে ও জিনিসটা তো ও স্মরণ করতে পারতেছে। আপনি যেটা করছেন আপনার লাইফে এটা ঠিক আছে, আপনার পোলার সাথে আপনি এটাই করছেন। এ যদি আপনার পোলা না হয়ে থাকে, এর সাথে ওই ঘটনাই ঘটছে। আমি বলতেছি আপনি আপনার পোলার সাথে ওইটা করছেন। এখন এটা যদি ওর লাইফে না হয়ে থাকে, তাহলে তো হে নতুন করে বলতে পারবো না, এর সাথে হয়তো ওই ঘটনাই ঘটছে, তাহলে ম্যাচ করতেছে না। এই হচ্ছে বিষয়। আপনি আরো কিছু বলেন। যাই হোক স্যার, আমি তো মনে করেন আমাকে ও
একটু কম চিনতে পারে, আমার নাম যেহেতু জানে না, বুঝতে তো পারেন। আর কোনো ঘটনা আছে এরকম? আর কোনো ঘটনা আছে এরকম? ঘটনা বলতে আমি ওকে রাতে নিয়ে আসছিলাম, রাতে নিয়ে আমার হাউসে আম্মার সাথে আসলো, আসার পরে ওকে আমি কোলে করে নিয়ে আসলাম বাসায়। আসার পরে একটা পানির পাম্প ছিল, পানির পাম্পের ওখানে রাখলাম, রাখার পরে আমি সকালবেলা ডিউটিতে চলে গেলাম। ওই আমি যেখানে চাকরি করতাম সেখানে কিছু গাড়ি ছিল ওই হাউসের ভিতরে। আপনি পেশা কি ছিল ওই সময় কাকা? ড্রাইভার। ড্রাইভার? হ্যাঁ। এখনো কি ড্রাইভারই করেন? আচ্ছা দাঁড়ান, আপনি কি বলছিলেন প্রাইভেট কারের শোরুমে কাজ করতো? প্রাইভেট কারের শোরুমে কিসের কাজ করতো? ওই ম্যানেজার মালিকা বলতে পারি না, ওই টেবিলে নিয়ে আমাকে বসাইছিল। টেবিলে, জি। ঢাকা পথে বাড়ি আসার আগে আমাকে ওই জায়গায় নিয়ে যাওয়া হয় শোরুমে। ওখানে কি গাড়ি, প্রাইভেট কার শোরুম মানে তো অনেক গাড়ি থাকার কথা? জি, অনেক গাড়ি ছিল, পার্কিং করা ছিল। আপনি কি ধরনের কাজ করতেন? মানে ড্রাইভিং হলে কি ধরনের? ড্রাইভারই হলে মানে আমি তো ড্রাইভার। ওখানে আমার যেমন গাড়ি একটা হাউসের ভিতরে, যেমন এটা হলো আপনি ছিল 15 তলা বিল্ডিং, তো 15 তলা বিল্ডিং এর যে পার্কিং গুলা নিচতলা এবং দোতলা পার্কিং আমার ছিল গাড়ি। তো ওখানে জায়গায় জায়গায় পার্কিং থাকে, অনেকগুলো গাড়ি থাকে। তো তার মানে হচ্ছে অনেকগুলো পার্কিং ছিল, সেটা থেকে ওর শোরুম হতে পারে, কনসিডারেবল, এটা কনসিডারেবল। হ্যাঁ। তো ওকে আমি নিয়ে আসলাম, আনার পরে রাত্রে 9টার দিকে 10টার দিকে আমি আনলাম বাসায়। আনার পরে তো আমি বাসায় রাখলাম, ও রাত ছিল, সকালবেলা হরতালের দিন, বারে বুধবার ছিল হরতালের দিন। ওকে আমি আবার তার আমাকে ফোন দিল যে তুমি চলে আসো, 9টার দিকে গাড়ি বাইক করলে গাড়ি ভাঙচুর হতে পারে, আমরা সকাল সকাল চলে যাব। আমি 7:30টার দিকে চলে গেছি। কাকা, আপনার যে গল্পটা সেটা আপনার গল্প, কিন্তু ওই গল্পের সাথে কতটুকু ও যুক্ত অতটুকু বলেন, দেখেন ওর মনে পড়ে কিনা। হ্যাঁ, তো এখন যেটা হয়েছে যে আপনি ফজরের আজান শুনলে আপনার গা শিউরে ওঠে, এটা কেন বলছিলেন? এটা আমার আব্বু আম্মুর সাথে থাকতে, আজান থাকতে আমি তাদের কোলেই থাকতাম, মানে আমার মার সাথে বেশিরভাগ থাকা পড়তো, আব্বুর সাথে বেশি থাকা পড়তো না। যখন আমি এখানে আসলাম, এখানে সম্পূর্ণ আমার ভিন্ন, মানে এখানে আমার মন টেকতো না, এরকম একটা কিন্তু ফজরের আজান শুনলে আপনি কেন গা শিউরে ওঠে? এটা বলছিলেন যে ফজরের আজানের সময় হারায় যাওয়া বা এরকম কোনো কিছু, বা বাইরে হারানোর পরে ফজরের আজানের সাথে কোনো সম্পৃক্ততা কোনো কিছু আছে কিনা? কিছু একটা প্রথমেই আজান শুনি এই মসজিদে, ফজরের আজানটা মহাখালী বাজার থেকে। এই মহাখালী বাজারের এখানে এই পুলিশ ফাইতে যখন আমাকে আনা হয়, তখন ওই সময়টা থেকে হচ্ছে মাথার মধ্যে গেছে। জি, যে আমার কেউ এখন। কিন্তু হারাইছিলেন আপনি সন্ধ্যার দিকে না বিকালের দিকে? কখন হারাইছিলাম? সকাল টাইমে, ভোরের দিকে, সকালের দিকে। আপনি তো একটু আগে বললেন সন্ধ্যা বিকালের দিকে বোধহয়। না, আমি বলছি যে আমি যখন ডিউটি যাই 9টার দিকে, তখনই ও আমার পিছে পিছে অলরেডি মানে বাইক হয়েছে, আমার জানা। আমি তো পিছে দিকে। আপনি কিসের জন্য বাইরে ছিলেন ঘর থেকে? আপুর পিছ মনে করছি শিবুক বাড়ি যাই কিনা। এটা তো আপনি ভিডিওতে বলছেন, সুতরাং এটা শুনে আপনি ইম্প্রোভাইজ করতে পারেন, এটা বাদ দেন। ভিডিওতে বলছেন না আপনি এটা, যে আমি আব্বুর পিছে বের হয়েছিলাম, এটা তো আপনি জানতেন না, এটা ও বলছে বলে আপনি জানতেন। বাড়ির রাস্তার পাশে কিছু আছে আমাদের, রেল লাইন ছিল। হ্যাঁ, রেল লাইন ছিল। জি, রেল লাইন ছিল। রেল লাইন থেকে আপনি কতখানি সামনে গেছিলেন? এদিকে কত মিটার হবে? কত 10 থেকে 15 মিটার, 10 থেকে 15 মিটার। আপনি একটা রেল লাইন ছিল এবং গেট ছিল, একটা গেট ছিল, রেল গেট। গেটটা পার হয়ে কি করছিলেন? ওই পাশে কি আমি ওই পাশে যে আমি গাড়িতে উঠছিলাম, ওখানে যে আমি বাসে উঠছিলাম, আমি শান্তিনগর নামছিলাম। তো ওই রেল লাইনের গেট ঠেলায় না, গেট ঠেলানের ওখানে একটা আছে, ওই টিপির একটা ওই অ্যাডভার্টাইজ দেয়। ওটা তো ওই বলছে বেসিক ভিডিওতে, ও তো বলছে। কাকা শুনেন, ও যেটা বলছে ভিডিওতে সেটা আপনি শুনে আসছেন এখানে। হ্যাঁ, কিন্তু আপনি ধরেন ভিডিওর বাইরে কিছু আছে কিনা ওকে মনে করতে পারেন। যেটা আমি কি বলতেছি, আমি যখন ডিউটিতে গেছি তখন আমি আর পিছের দিকে তাকাইনি। আচ্ছা, আমার পিছে কে গেল না গেল আমি তাকাইনি, কারণ আমি ওখানে হরতাল, আমার যাইতে হবে তাড়াতাড়ি, আমি ছাড়ে নিয়ে যাব। আমি পিছের দিকে তাকাইনি, আমি চলে গেছি। আমি আর ওখানে ব্রেকই করি না। ওখানে আমার বড় ভাই ছিল, বড় ভাই ওখানে মানুষের সাথে আড্ডা ঠাড্ডা দিত। তো ওখানে আমার বড় ভাই চেয়ার আমার চেয়ার কিন্তু মোটামুটি একই, মানে একটু ডিফারেন্স পুরা। তো ওখানে গেছে, তো বড় ভাই আর এদিকে খেয়াল করে না, আমিও করি না, কারণ বড় ভাই জানে যে ও আর কি জন্য আসবে। আমি তো আর জানি যে ও আসবেই না, যেহেতু পানির পাম্পের ভিতর ছিলাম, ওখানে একটা গেট ছিল, গেটের পরে রেল লাইনের উপর দিয়ে আস্তে আস্তে আমি চলে গেছি। তো ওখানে ছিল যে রেলের গেট ঠেলায়, ওখানে একটা রেলের গেটের ঘর ছিল, আর বাম পাশে ছিল দোকান, আর তার কাটা দিয়া দোকান ছিল, ওখানে একটা গ্যারেজ ছিল, ওই চিনজি এই বেবি, তখন বেবি ছিল, বেবির গ্যারেজ ছিল। হ্যাঁ, বেবির গ্যারেজ ছিল। ওই বাপের সাথে কোনো স্মৃতি আছে আপনার ছোটবেলায়? বাপের সাথে স্মৃতি বলতে কি, সে বেশিরভাগই ঢাকা থাকতো। এটা ঠিক আছে। হ্যাঁ, শুধু আমি আম্মুর ধারেই বেশি থাকছি। তার চেয়ার আমি এই কারণে মোটে গেলে মনে করতে পারতেছি না কেন, তাকে আমি ফার্স্টই ব্রেন্ডে ঢুকাইছি যখন আমি তার সাথে ঢাকা আসি। স্যার, আপনি আমাকে, আমি তো যেটুকু বলার বলছি, তো আপনি আমার সাথে একটু দাঁড়ান। আপনি চলে যাচ্ছি। কেন চলে যাবেন? আমার ডিউটি আছিল। কিসের ডিউটি? কিসের ডিউটি? ওই যে ড্রাইভারি। আপনার মালিক যিনি, উনি জানে যে আপনার এরকম একটা ঘটনা ঘটতেছে? বলছি, সে বলতেছে যে তুমি এখন এই মুহূর্তে শুক্রবার সময় দিতা, আজকে শনিবার আমার বেশি কাজ, তুমি আজকে কেন সময় দিলাম? কোনো স্যার, সে তো অফিসিয়ালি কাজ, এটা তো আমার কোনো হাত নাই, তারপরেও আমার কাজটা। আর আমি 6টার দিকে আবার দেখা করতে পারি। স্যার, আমি আপনার সিচুয়েশন জানি না, কোনো মন্তব্য আমি করবো না নিশ্চয়ই, কিন্তু আমরা আসলে যাই হোক, এটা কোনো মন্তব্য করতে চাই না। এত বছর পরে এত কিছু ঘটে গেছে বাচ্চাকে নিয়ে, তারপরে আপনি আসার পরেও আপনি এটা ম্যানেজ করতে পারলেন না। আমি জানি না, রুটি রুজি তো অনেক ইম্পর্টেন্ট, কারণ এই চাকরিটা আপনার জন্য ইম্পর্টেন্ট, বাট আমার কাছে মনে হয় যে
ঠিক আছে, ইটস ওকে, এটা নিয়ে আসলে কোনো মন্তব্য করতে চাই না। আপনি বরং চলে যান, তাহলে আমরা বাকি যারা আছে তাদের সাথে কথা বলে দেখি। না না, সেটা আমি করতেছি, আমার উপর ছেড়ে দেন। হ্যাঁ, সেটা আমি করি, তারপরে আপনি আপনার মতো করে। না, সেটা নিয়ে আপনার দেখে আমরা সিদ্ধান্ত কি নেই, আমরা সবকিছু মিলায় তারপর আপনি একটু বসেন, আমি ডাকতেছি। আচ্ছা, উনি বের হবে এম ডুপে। আসুন, যান, দরজাটা বন্ধ। এই শান্ত হয়ে শান্ত হয়ে শান্ত হয়ে বসেন 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 বসেন। আরে বাবা, আমার লক্ষ্মী রে, আমার রাজু, আমার বাজান কোথায় আসলাম? আমারে আমি কোথায় আসলাম? মা রে, আমি তো মানে বাবা, আমি কত পাগল পাগল হইয়া গেছি বাবা রে। আরে বাবা, আমি কি করে হারাইলাম? ধরলাম না বাবা, 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 কত মানুষের মায়ের খাইছো বাবা রে, তুমি কত কষ্ট করছো আমার দাদু রে। আমি তো বেরিয়ে গেছি সেদিন, শুভ শুভ কথা আমি রাইলে বাবা তোর দিকে ঘুমাইতে পারি না, তোরে আমি দেখি আমি আদান হচ্ছে একটু স্পেস নিচ্ছি প্রিয় দর্শক এবং শ্রোতা। আমি তো আজ নামাজ পড়া বাবা, তোর দিকে দোয়া করি প্রত্যেকদিন। আমি আল্লাহ তুমি আমার বুঝে সন্তান ফেরত আল্লাহ। আমার বাজানে নরম, আমার বাজানে মায়ের মেয়ের কাছে গরম দিলে আমার বাবা মা চুপ হয়ে রয়েছে। আমার বাজানে আমি কোনো সময় ব্যথা বলতে নেই, আমার বাজানে এত কষ্ট করছে। বুঝতে পারতাম
এখানে বলে নিই, আমার অফিসের পাশেই, খুব পাশেই হচ্ছে মসজিদ, এবং মাইক দিয়ে আজান হলে আসলে আমার জানার মতো এত সাউন্ড প্রুফ স্টুডিও আমি কখনো দেখিনি আমার ক্যারিয়ারে, যে মাইকের আজানটাকে ইয়ে করতে পারি যথেষ্ট, মানে দরজার বাইরে যথেষ্ট লাউড থাকে আজান, সেখানে যতটুকু পিন ঢুকে যায়। এটা আপনার মা? জি স্যার। কেমন আপনার মা? চেহারা মনে আছে। আপনি কথা বললে আমার আর কিছু বলার থাকে না, আমি এতক্ষণ যা বলছি সবকিছু উল্টে যাবে। আপনি বলছেন মানে এটা আপনার মা, আর কোনো কিছু বলার নাই। কিন্তু আপনি বলছেন আপনার মায়ের শরীরে কোনো সমস্যা ছিল না। দেখেন আপনার মায়ের বাম ছিল, ও খুব সম্মত ছিল স্যার। আপনার মায়ের শরীরের বাম হাতটা দেখেন, দেখুন আপনার অলরেডি মন নাই ও। আপনার মা আপনার ছোটবেলা থেকেই কিন্তু ওরকম, আপনার মায়ের শরীরের বাম হাত। হয়তো ভালো করিনি আমি, তার পিছ দৌড়াদৌড়ি করছি। আচ্ছা, আপনি যদি চিনে থাকেন, আমি কেন বিষয়টাকে অনেক জটিল মনে করছি এগুলো বলি। দেখেন, আপনি বলছেন যমুনার ব্রিজ পার হয়ে আপনারা ঢাকাতে আসছেন। জি। আপনাদের বাড়ি কোথায় ছিল কাকি? মাদারপুর ছিল, লঞ্চে পার হয়ে এসে ওই যে ব্রিজ করতে। আচ্ছা শোনেন, আপনি যমুনা ব্রিজ যে কত শক্তিশালী তথ্য দিচ্ছেন। আপনি যমুনা ব্রিজের কথা বলছেন, আর ফোনে আমরা যখন কথা বলছি আপনাকে তথ্য নেওয়ার জন্য তখনও বলছেন, এমন কিছুক্ষণ আগেও আপনি আমাকে বলছেন না যেটা যমুনা ব্রিজই হবে। মাদারীপুর থেকে যখন একটা মানুষ ঢাকায় আসছে তখন যমুনা ব্রিজ কোথায়? ফেরি পারাপার তো আমি হইনি আমার জানা মতে। লঞ্চে পার হয়েছিলাম, ওই যে কাচের গ্লাসে দই খাইছিলাম মনে করে দেখো, 20 টাকা দিয়ে। আমগো বাড়ির উঠানে কোনো গাছ আছে? হ্যাঁ। কি গাছ আছে? আমাগো বাড়ির উঠানে তোমার দাদার বাড়ি না নানার বাড়ি? আমি আপনি যেখানে ছিলাম, বোন যেখানে হারাইলাম, হ্যাঁ আম গাছ আছে, জাম গাছ আছে। আমি থাকতে গাছ ছিল কি গুরুত্বপূর্ণ, উঠানের দরজা থেকে একটু সামনে উঠলেই তখন একটা আম গাছ ছিল, বড় আম, ওইটা একটা বেল গাছ ছিল। হ্যাঁ বেল গাছ ছিল, আম গাছের কথা আমার মনে নাই। আর আমগো ঘরের দক্ষিণ সাইড দিয়া বেল গাছ ছিল, বেল খাইছো। আর আমরা যে পিস তুলতে যেতাম ওই ক্ষেত ওই মসজিদের সামনেই ছিল, যার তোমার ওই নানার লগে মইতে উঠছিল দেখো মনে করে, মনে আছে? নানার সাথে তো আমি টলারে ডুবে গেছিলাম, আতাই বাই করছিলাম। হ্যাঁ এটা মনে আছে, কচুরি আনতে যাইয়া। হ্যাঁ হ্যাঁ কচুরি না পাটুরি কদিন তলে ঢুকে গেছিলাম, আতাই বাই করছিলাম। হ্যাঁ তোমার যে আরেক নানা তোমার উঠাইছিল অন্য নৌকা দিয়া, সেটা মনে আছে? আমার কেউ টাইনে উঠাইছে এটা মনে আছে, নানার সাথে আমি গেছি নৌকা। আর দাদা বাড়ি গেছিলাম, দাদা বাড়ি কোথায় আমার? দাদা বাড়ি ওই যে তোমার গাড়ির ব্রিজ আছে, ওই ব্রিজ দিয়ে পার হয়ে তোমার দাদার বাড়ি যাইতে হয়। এখনো তোমার দাদার বাড়ি ওইটা পার হয়ে যাইতে হয়, আগের মতো আছে। ওখানে বিশাল বড় ব্রিজ করে লাইছে না দাদার বাড়ি। এই আব্দুর রহমান, আপনি যে নৌকায় ডুবে গেছিলেন বা এরকম কথা বলেন, এইগুলো আপনি থাকলে আপনার মায়ের মুখ থেকে বের করেন, আপনি বলেন না যে এরকম কোনো কিছু যেটা ডুবে গেছিলেন। এইটা তো বিশাল তথ্য ওনার জন্য, ওটা তো ওনার এরকম আর কোনো কিছু আছে নাকি ছোটবেলায়? বের করেন তো, কি কি করতো ও ছোটবেলা? আমার নানার নগে বেশি কত, ও আরানের পর তোর নানা এখন বেরেন ছড়ে, ওটা দরকার নাই। আপনি হচ্ছে ছোটবেলায় ওই যেরকম একটা ঘটনার কথা বলে, এরকম আর কি ঘটনা আছে? তুমি ছোটবেলা তোমার বোনের নিয়ে খেলতা, এটা তোমার মনে আছে? আমি আয়শা ওরে কোলে নিতাম। তখন তোমার মা কি করতো? মা কাজে থাকতো, উনি ওনার কাজ করতো, তারপর নানিও ঘরে থাকতো। হ্যাঁ তখন তোমার মা যখন কাঁথা সেলাই করতো তখন তুমি তোমার বোনের নিয়ে কি করতা? ওইটা মনে নেই, আমি উঠানেই থাকতাম, তো বেশিরভাগই উঠানে থাকতাম, বাইরে আসতাম না। তোর নিয়ে তাই সব কিছু আছে। বোনের চেহারাটা দেখছো? গোলগাল চেহারা। তোমার নানুর ছবি দেখছো? অত আমার মনে নেই। আর আপনার ভাই মামারা? হ্যাঁ তোমার বড় মামার নাম তোমার মনে থাকার, আমরা মি ভাই বলতাম, ও বলতো মি ভাই মামা। আচ্ছা, এখানে অনেকগুলো ছবি আছে প্রিয় দর্শক এবং শ্রোতা, এটা একটা মাল্টিপল ছবি, অনেকগুলো অনেক যৌথ ছবি আর কি। এখান থেকে এক মিনিট আপনি কোনো তথ্য দিবেন না। হ্যাঁ ও যদি ওনার যে ছেলে হারা গেছে সেই ছেলে এখানে আছে। আর এই ছবিটা আমি আপনাকে দিচ্ছি এই কারণে যে এর মধ্যে আপনি নিজে কোথাও আছে কিনা এটা দেখবেন, এটা বের করার জন্য, ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়, আপনি দেখেন আপনার কোনো নিজেকে কোনোটা মনে হয় কিনা। এটা আমি ছিলাম, কিন্তু একটু কথা আছে, আমি যখন ঢাকা থেকে হারিয়ে গেছিলাম তখন আমি কি পড়াছিলাম? দাঁড়ান, কোনটা দেখাইছেন আপনি? এই ছোটটাই, সামনেরটা? জি ছোটটাই। হ্যাঁ কি করছেন? কিন্তু আমি যখন ঢাকা থেকে হারিয়ে গেছিলাম তখন আমি কি পড়াছিলাম? তুই তখন গেঞ্জি পরাছিলি, লুঙ্গি পরাছিলি? হ্যাঁ গেঞ্জি লুঙ্গি পরাইছিলাম। এই সামনেটা, এটা হচ্ছে ও বলছে এটাই তো না আপনার ছেলে? আচ্ছা আপনি কথা বলে দেখি, এইটাতে কি করছেন? এইটাতে সে কি সামনে ছিল নাকি কেটে নিয়ে এসে বসেছেন এখানে? না ওরে নিয়ে তুলছিলাম পরে, মানে ওই গঞ্জি দাঁড়ি ওর খুব প্রিয় ছিল, ও খুলতো না, রাতে লরে ঘুমনো হইয়া তারপরে এই গঞ্জিটা দিতাম, ভিজাটাই পড়তো। এটাই বারবার পড়তো। তাহলে এটা নিয়ে আবার এই ক্ষেতের মধ্যে দাঁড়াইছেন, আবার এটা নিয়ে এখানে তুলছেন? না ওই ক্ষেতের মধ্যে মানে ওখানে ওর বাপের অ্যাডজাস্ট করা হয়েছে পরে, এটা কেটে নিয়ে আবার এখানে বসাইছে। হ্যাঁ সে কথাই বলেন, সত্য কথাই বলেন কাকি। এটা আপনারা দুইজন মিলে তুলছেন, পরে আপনারা কেটে নিয়ে এসে এখানে বসাইছেন, ওটা পরে ইয়ে করে। হ্যাঁ ঠিক আছে, সেটাই বলেন। পৃথিবী উল্টাই গেলেও এটা আমি মানতাম না। পরে এটাকে কেটে নিয়ে হচ্ছে হলো এখানে ইয়ে করছে, আলাদা করে দেখাইছে, ঠিক আছে?
এখন কিছু বলবেন না, হ্যাঁ? আমি যেটা এই ছবিটা দেখেন তো, চেনেন নাকি এনাকে? কিছু বলবেন না বাসা থেকে? এই বাড়িটার এই সিঁড়ি মিড়ি আমার চেনা আছে। বাড়ি সিঁড়ি বাদ দেন, লোকজন দেখেন তো। লোকজন আমি ততটা আমি স্মরণ করতে পারছি না। আপনি বলেন এবার। জানা মতে তো আপনি বলেন, কাকি বলেন কে? এটা তোর নানু, এই যে তোর বোন, যেই বোন চকিতে পড়ে মারা গেছে তুই কস, সেই বোন। এই যে বোন না, কিন্তু এই যে সিঁড়ি না, এখানে যে 40 পালন করলাম সেইটা কোন সাইডে? মামাদের সিঁড়ি। এই 40 পালন করছিলাম কি উপরে না নিচে? নিচে, মুডা নেই। ওটা না, ঠিক আছে। এই জায়গায় লোকজন পেতে খাইতেছিলাম না। তাহলে আপনি আমাকে এটা বলেন যে যমুনা ব্রিজ আপনি কনফার্ম হইলেন, কিন্তু এখন তো যমুনা ব্রিজ উল্টে যেতেছে। উল্টে যেতেছে স্যার। এখন যমুনা ব্রিজের উপরে আমি ছিলাম, যেটা আমি ধারণা করলাম, কেন এরকম ব্রিজ আমার মেলে নাই। আমি যখন জীবনের প্রথম এখানে ট্রাক নিয়ে আসলাম, প্রথম কথা হচ্ছে শোনেন, আপনি যখন কোনো একটা বিষয় শতভাগ কনফার্ম করে ফেলবেন, আমরা তো বেশ কয়েকবার আপনাকে জিজ্ঞেস করছি, তখন শতভাগ কনফার্ম মানে হচ্ছে পুরো দুনিয়া উল্টায় গেলেও আপনি যা বলবেন তাই। আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? এখানে আরেকটা পদ্ধতি আছে, যেটাকে বলে ডিএনএ টেস্ট। ডিএনএ টেস্ট তো আমরা করি না, আমরা ইন্সপায়ার করি দুই পক্ষকে। যেমন আজকের কেসে আমি বলবো যে আপনি অবশ্যই ডিএনএ টেস্ট করবেন, জীবনে যদি সামর্থ্য থাকে আপনি অবশ্যই ডিএনএ টেস্ট করবেন। এবং শুধু তাই না, 2020 সালে আমাদের একটা নতুন একটা স্কিম আসতেছে বা একটা প্রজেক্ট হাতে আসতেছে, যেখানে আমরা যারা ভিকটিম তারা যদি ডিএনএ টেস্ট করতে চায়, তারা আমাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে আমরা সাপোর্ট করবো, ঠিক আছে? সো যদি আপনি সেই সুযোগের মধ্যে পড়েন যে আপনি ডিএনএ টেস্ট করতে চান, তাহলে আমরা আপনাকে প্রয়োজনে হেল্প করবো, যদি আমরা সেই সিস্টেমের মধ্যে তখন চালু করি। তাহলে মাদারীপুর যদি হন, ডেফিনেটলি এটা যমুনা ব্রিজ ছিল না, কারণ মাদারীপুর থেকে ঢাকায় আসছে মানে হচ্ছে যমুনা ব্রিজ ছিল না। তাহলে এখন আপনি এটাকে কি হয় আপনি বলেন, এটা তাহলে ঠিক ছিল না বেঠিক ছিল? এটা আমার তো জীবনে এরকম ব্রিজ মনে হয়েছে। এখন আমি ইনি আপনার মা? জি, মা তো কনফার্ম, শতভাগ কনফার্ম। জি বুঝেন? কিন্তু জি, কালকে যদি সমস্ত কিছু মিলে যে আরেকটা ফ্যামিলি আসে, আগামীকাল ধরেন এরকম, আমি কিন্তু বলি না আসছে কিনা, জি জি, এই ফ্যামিলিটাকে নিয়ে ইউটিউবে ভিডিও হয়েছে, যে কারণে আমি আজকে বসেছি। এমন হতে পারে রাতের বেলা ফোন দিয়ে বলবো যে কালকে একটা পরিবার আসছে, যে এরকম হুবহু, তখন কি করবেন? স্যার এখানে যাচাই বাছাই করার মতো আমার বাড়ি যাওয়া লাগবে গ্রামে। না না, আপনি বলতেছেন একটু আগে যে জি অবশ্যই, আমি তার চেহারা দেখে আমার মনে আছে যে যদি আপনি চিনেই ফেলে থাকেন, শুনেন আব্দুর রহমান, যদি আপনি মাকে দেখে চিনে ফেলে থাকেন, তাহলে তো আমার এই কথায় আপনার কনফিউজ হওয়ার কথা না। কনফিউজ হওয়ার কথা না, আমার চেহারা লোক আরো আছে তো পৃথিবীতে, আমি তাদের সাথে স্বাক্ষর হয়েছি এই দুনিয়ায়, এখানে ওখানে ঠোকর খেয়ে তাদের সাথে সম্মুখী হয়েছি, তাদের সাথে আমার ফ্রেন্ডশিপও আছে। তার মানে আপনার মার চেহারা হুবহু আপনার মনে নাই? না, মনে আছে, হবে হবে এরকম আরো হতে পারে, কিন্তু আমার মাঝে হাত দেখেছে, এটা তো আমার খেয়াল নাই। আমার বাড়ির উঠানটা আমার ভালো ভাই খেয়াল আছে, যে আমার ওখানে বেলগাছ, যে বললো বেলগাছ আছে, মসজিদও আছে, আর কোথায় কবর আছে সেটা আমি জানি, কোথায় আমার বোনের কবর আছে। আজকের এই ভিডিও দেখে অনেকে আমার উপর রেগে যাবেন, কারণ আমি জানি যে কাজটা আমি করতেছি সেটা অনেকে হয়তো নিতে পারবেন না, কারণ এটা খুব সেন্সিটিভ মনে হতে পারে অনেকের কাছে, অনেকে ইমোশনালি শুধুমাত্র ভিডিওগুলো দেখেন, বেশিরভাগই দেখেন। কিন্তু আমি আবারও বলতেছি, যুক্তি অনেক অনেক বেশি, যুক্তির ওপরেই অনুষ্ঠানটা দাঁড়ায় আছে, লজিকের ওপরে। ইমোশন ইজ ইম্পর্টেন্ট, ইমোশনটা অনেক চমৎকার একটা জিনিস, কিন্তু সেটা ধরার জন্যে, সেটাকে সুন্দর অবয়ব দেওয়ার জন্য লজিকটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কারণ ভিকটিম এখানে সে যা বলবে, ওই যে একটা কথা আছে, হাকিম নড়ে তো হুকুম নড়ে না। আমার অবস্থা হচ্ছে আমি নিজে নড়ে চড়ে যাচ্ছি, কিন্তু ও তো বলেছে এটা প্রুফ, এটা লিগ্যাল, এটা প্রুফ। তো সেই জায়গা থেকে নড়ার কোনো সুযোগ নেই। কাকি, আমি আপনাকে কষ্ট দিতে চাচ্ছি না, কিন্তু আমিও আপনার ছেলের বয়সী। হ্যাঁ, আমি যেভাবে কাজটা করি, আপনি কি আমার অন্যান্য এপিসোডগুলো দেখছিলেন? অন্যান্য ভিডিওগুলো কি দেখছিলেন? ইউটিউবে দেখেন নাই তো? কাকি, আমরা একটা সিস্টেমে কাজ করি, হ্যাঁ, ওই জন্য আমি প্রশ্নগুলো করতেছি। আমি আপনাকে কষ্ট দিতে চাই না, ঠিক আছে? আপনি তো আপনার সন্তান হারাইছেন, আমি জানি আপনার কষ্টটা কি, কিন্তু এই যে আমরা যে কাজটা করতেছি, কাজটা যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সে কারণেই এত কোয়েরি করা। হ্যাঁ, তো আপনি যদি ওনাকে মা মানেন, তাহলে আপনি এখানে যেটা বলছেন যমুনা ব্রিজের ব্যাপারটা, সেটা উল্টাই ফেলতে হবে। এখানে কথা আছে, কথা হচ্ছে যে আপনি যমুনা ব্রিজটা যে পরিমাণ শক্তি নিয়ে বলছিলেন ওইখানে, সেটা যদি আপনি আজকে ওনাকে চিনে যদি উল্টায় ফেলেন, কালকে আপনি আরেকজনকে সামনে নিয়ে এসে যে ওনাকে উল্টায় ফেলবেন না, সেটার কোনো ইয়ে আছে? আপনি একটু আগে উল্টায় ফেলছেন, যে আপনি বলছেন চেহারার মতো চেহারা পাওয়া যায়। জি স্যার। তাহলে কি দাঁড়াইলো বিষয়টা? হইলো না? এইটার জন্য স্যার যাচাই বাছাই করতে, আমি যেখানে গ্রামে বেশিরভাগ ছিলাম, আমার যেখানে জন্মভূমি, ঢাকাতে আমি 2 দিনের বেলায় হারিয়ে গেলাম, ওইটা আমার খুবই গুরুত্বপূর্ণ দেখা উচিত। মানে আপনার ওইখানে গিয়ে দেখা উচিত। তাহলে তার মানে আমরা বলতে চাচ্ছি যে এই ভিডিওটা আপনি এখনই সিদ্ধান্ত দিতে চাচ্ছেন না? আমি বাড়ি যেতে চাই, গ্রামে। আপনি গ্রামে যেতে চান, গিয়ে দেখতে চান, দেখার পরে আপনি সিদ্ধান্ত দিতে চান? আমি এটা আপনাদের জানাবো, হ্যাঁ, সেটার উপরে আমার ডিসাইড হবে। ঠিক আছে, এইটাই, আমিও সেটা অ্যাকসেপ্ট করলাম। এখানে একটা কথা মনে রাখবেন প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের জায়গা থেকে অনেকেই রায় দিয়ে দিবেন আপনারা যে এটা কি, আমার জায়গা থেকেও আমি মনে মনে জানি এটা কি, কিন্তু যেভাবে ঘটনাটা ঘটেছে, সেই যেই বাঁকে সামনের দিকে গেছে, প্রত্যেকটা লজিক আমরা মিট করার চেষ্টা করেছি। তো এখনও বাড়ি থেকে এসে যদি বলে এটা তার পরিবার, তাহলে ডেফিনেটলি ও যে বেসিক তথ্যগুলো দিয়েছিল, সেখানে ও যেটা বলেছিল যে এটা শতভাগ সঠিক, সে কথাটা উল্টায় যাবে। আর একটা কথা উল্টায় যাওয়া মানে হচ্ছে অনেক কিছু ভবিষ্যতে উল্টায় যেতে পারে, এটা একটু মাথায় রাখবেন। এবং এই ভিডিওটা অনেক বড় একটা শিক্ষা আমাদের সবার জন্য। কেন শিক্ষা আমি বলতেছি, তার প্রধানতম কারণ হচ্ছে যে এই ভিডিওটা যারা বেসিক ভিডিওতে আসবেন এখানে, তারা দয়া করে দেখেন একটা শব্দ শুধুমাত্র, যে আপনি বলছেন আমার এইটা
শুধু হতে পারে লাগাই দিলেই কিন্তু সমস্যাটা ছিল না। যখন আপনি বলেন এটাই সঠিক, তখন পুরো দুনিয়া উল্টে গেলে আপনি যেটা বলবেন ওইটাই সঠিক, এর বাইরে কিছু বলার থাকে না। সো এটা একটা বেসিক ভিডিওতে যারা আসবেন তাদের জন্য অনেক বড় শিক্ষা। এবং একই সাথে শুরুতে এবং এই যে আমি এখন শেষ করব সেই পার্ট মিলায়া আমরা আজকে যে কাজটা করলাম, পুরা ভিডিওতে আমি একটা কথাই বারবার বলার চেষ্টা করেছি, সেটা হচ্ছে আমার ইউটিউবার ভাই ব্রাদার যারা আছেন, ইমোশন অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস কন্টেন্টের জন্য, কিন্তু সেই ইমোশন যাতে কারো কোনো ক্ষতির কারণ না হয় সেটার দিকে গুরুত্ব দেওয়া, সেটার দিকে লক্ষ্য রাখাটা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। কারণ আপনারা একটা ভিডিও করেছিলেন ওই ফ্যামিলির উপরে, বিশেষ করে একজন ইউটিউবার করেছিলেন, আমি রাইট নাও তার নাম জানি না, আমি নিশ্চিত জানি না, ও জানে ভালো, আল্লাহ ভালো জানে যে ওই ভিডিওটা ও দেখেছে কিনা। যদি দেখে থাকে তাহলে মাইন্ডসেট তৈরি হতে পারে, আর যদি না দেখে থাকে তাহলে এখানে যেটা হয়েছে সেটা 100% রিয়েল। সেটাও আমি আপনাদেরকে বলে দিলাম। সো দিস ইজ অল অ্যাবাউট আপডেট অফ 93 এপিসোড আপন ঠিকানার আব্দুর রহমানের। দ্যাট ইজ দ্য মোস্ট ক্যাবাটিক এপিসোড, ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং অনেকেই এপিসোডটা দেখার পরে আমার উপরে চরম মেজাজ খারাপ করবে, তাদের প্রতি আমার একটাই অনুরোধ, ডোন্ট বি টু ইমোশনাল। যুক্তি দিয়ে আমাদের চলতে হবে, যুক্তি ছাড়া এই অনুষ্ঠান সামনের দিকে যেতে পারবে না। সো উই হ্যাভ টু বি লজিক্যাল, ভেরি লজিক্যাল। যেহেতু এটার কোনো সিদ্ধান্ত আসে নাই, সুতরাং আমরা ফিফথ পার্টটা করবো না, মানে গেট টুগেদার যেটা হয় সেটা আমরা করবো না, কারণ আপনি সময় নিতে চান, দেখতে চান। তবে অনেকেই এসছে। আর যাওয়ার আগে আমি আপনাকে একটা লাস্ট যে কথাটা বলে দিই, আপনি বলেছিলেন আপনার বাবার নাম মনে নেই, নাম এসে উনি বলছে যদি ওনাকে মা মানেন তাহলে উনি বাবা, আর মায়ের নাম বলছিলেন মরিয়ম বেগম, ওনার নাম মরিয়াম। বাঁশতলা নদী সহ ব্রিজ, 3 রাস্তার মোড়, বড় একটা ঘাট, তার সাথে মাদ্রাসা, এগুলোর অনেকখানি মিল আছে, যেটা আমি বাইরে ইন্টারভিউ করেছি। ভাই বোনের সংখ্যা 2 জন, আব্দুর রহমান এবং আখিমনি। আরেকজন হয়েছে, সেটা আপনি হারানোর পরে। আর খেলার নাম শিবু, যাকে প্রথমে নিয়ে আসছিলাম ওর নাম হচ্ছে শিবু। যা কিছু মনে আছে, আব্দুর রহমানের 1 বছর বয়সে খাট থেকে পড়ে মারা গিয়েছিলেন। খাট থেকে পড়ে মারা যায়নি, ঘটনাটা ছিল খাট থেকে পড়ে গেছে, তার 2 দিন পরে মারা গেছে। ওনার বসন্ত রোগ হয়েছিল। আখিমনির ব্যাপারে যেটা বলেছে ভদ্রমহিলা, আপনি যতটুকু জানেন, এটা যদি আপনার সঠিক, আপনি এটার ব্যাপারেও বলছেন যে এটাই 100% ইনফরমেশন কারেক্ট। আচ্ছা, তাদের গ্রামে পেঁয়াজের সিজনে পেঁয়াজ লাগানো হতো, নৌকা বাইশ হতো বড় নদীতে। কাকিগুলো আছে নাকি নৌকা বাইজ? বাড়ি থেকে 1-1.5 কিলোমিটার দূরে ছিল বড় নদী। 2004-5 সালে বাড়ি থেকে 2-3টার দিকে, ঢাকাতে 2-3টার দিকে রওনা দিয়েছিলেন। 100 থেকে 200 কিলোমিটার ট্রলারে পার হয়ে ঢাকার নীল হলুদ রঙের ট্যাক্সিতে 2 থেকে 2.5 ঘন্টা পর যমুনা সেতুর উপরে উঠতে গিয়ে তারা দেখতে পেয়েছিলেন অনেক যানজট। আগের দিন সেতুর উপর মারামারি হওয়ার কারণে, এটাও বলছেন আগের দিন সেতুর উপর মারামারি হয়েছে। আচ্ছা, পরের দিন তার বাবাকে তাকে বলতো তোমার ছোটবেলার বন্ধু শিবু ঢাকাতে এসছে। দেখেন পুরা উল্টায় গেছে। শিবু বলছে যে আমি ওকে নিয়ে ঢাকাতে আসছি, আর ও বলছে পরের দিন বাবা তাকে বলেছিল তোমার ছোটবেলার বন্ধু শিবু ঢাকাতে এসছে। তখন আব্দুর রহমান বন্ধু শিবুর সাথে দেখা করতে যাবে বলে বায়না করেছিলেন, কিন্তু তার বাবা বলেছিলেন আজ নয় শুক্রবার বন্ধের দিন নিয়ে যাবো, বলছিলেন আপনি এটা? আচ্ছা, এই বলে তার বাবা অফিসে চলে যায়। তখন আব্দুর রহমান বাবার পিছনে পিছনে যান, রেল লাইনের পাশে দিয়ে। তার বাবা মা কেউ খেয়াল করছিলেন না। খানিক পরে তার বাবা রোডের মোড়ে দাঁড়িয়ে সিগারেট খায়। তখন বিল্ডিং, উনি কি সিগারেট খাইতো? এখনো খায়। তখন বিল্ডিং এর উপর টিভির মধ্যে সাবানের বিজ্ঞাপন দেখাচ্ছিলেন, এভাবে হারিয়ে গেছেন আব্দুর রহমান। আব্দুর রহমানের বর্তমান ঠিকানা হচ্ছে মুরাদ মিয়ার বাড়ি, যোগীপুর রোড, খানজাহান আলী, 8 নম্বর ওয়ার্ড, শিরামণি, খুলনা। ওখান থেকে আসছেন নাকি অন্য কোথাও? ওখান থেকে আসছেন। বাবার ঠিকানা, আপনাদের ঠিকানা হচ্ছে মাদারীপুর, থানা শিবচর, ইউনিয়ন দত্তপাড়া, পোস্ট অফিস বাবনাতলা, গ্রাম চরবাচা, মারা মৌজুদ্দিন। আচ্ছা, মারা মৌজুদ্দিন, বাড়ির নাম শিকদার বাড়ি। এখানে গেলে আপনাদেরকে পাওয়া যাবে, ওখানে গেলে ওদেরকে পাওয়া যাবে। সো দিস আর ভেরি মাচ ওপেন। এই হচ্ছে আপডেট। জি স্যার। তোর ছোটবেলায় আমরা যে একটা ঘর উঠেছিলাম বিটার ভিতরে, এটা তোর মনে আছে? না, আমার মনে আছে বাড়ির ওই কোনায় দিয়ে বেরিয়ে আম গাছ ছিল, খেলাধুলা করতাম। ওই উপরে থেকে এই হাড়ি ভেঙে মাথার উপরে পড়ছিল, রক্ত পড়ছিল। এই যে আমার চাচতো ভাই পড়ছিল, রক্ত পড়ছিল। আমার চাচতো ভাই নাই, ওই যে গ্যাস আছে না, ওর ভাই, ওর মামু ভাই নাই ছিল। তখন ওই হাড়ি মানে হাড়ি ভাঙা উপরে বানাইছিল, ঢাকনা ভাঙা। সেটারে মানে কলসের গাড়া আড়ারা দিয়ে মাইক বানাইছিল, সেটাই ওর মাথা গাছের উপরে ছিল, ওটা পড়ছিল কথা। কানানোর পর মাইক দিয়ে ওয়াজ করে ছোটবেলায়, এরপরে সেটা আর কি ওর মাথার উপরে পড়ে গেছে। ওকে, ঠিক আছে, আমরা অপেক্ষা করি আপনি বাড়িতে যান, গিয়ে দেখে এসে যদি এটা পজিটিভ হয় আলহামদুলিল্লাহ। আপনি পজিটিভ হলে তাহলে আপনার যে কথাগুলো ছিল এখানে সেটার একটা ব্যাখ্যা দাঁড় করায়, এবং সেটা যে আপনার এইভাবে সঠিকভাবে 100% সঠিকভাবে বলা যে উচিত হয় নাই সেটাও বলতে হবে। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে যদি আপনার না মিলে তাহলে আপনি তাকে দেখে যেভাবে জড়িয়ে ধরলেন সেটাও একটা প্রশ্নের জন্ম দিবে। আমি সব জায়গা থেকে একটা কথা আমি আপনাদেরকে বলি, এদের আকুতির জায়গাটা, বিচার করার জায়গাটা হচ্ছে এটাই, উনিও বুভুক্ষ ওনার মায়ের জন্য, উনিও বুভুক্ষ ওনার সন্তানের জন্য। আর সবকিছুর পরে হচ্ছে ডিএনএ টেস্ট, মানে সবকিছু মিলায় যদি জগা খিচুড়ি তৈরি হয় তাহলে আপনারা ডিএনএ টেস্ট করেন, এবং যদি নাও সন্দেহ থাকে তবুও ডিএনএ টেস্ট করে নিন, যাতে করে সারাটা জীবন কোনো সন্দেহ না থাকে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। সো থ্যাংক ইউ সো মাচ। শেষ করছি আজকের মতো, ভালো থাকুন সবাই মিলে। আর জিডি যেহেতু করাইছিলেন কাকি রমনা থানায়, জিডি তো কোনো সিল সাপোর্ট নাই, তাহলে রমনা থানাতে নিয়ে যান। রমনা থানা থেকে হারাইছে
এটা ওই আর এসে মগবাজারে যে দিল্লি রোডটা আছে না, এটা তো আপনি রমনা থানায় করছেন? রমনা থানায় করছি। তো মগবাজার থেকে রমনা থানায় কেমনে গেলেন? গেছি মানুষের লগে পোলারে গেছে, কর বাপে যায় না, কি করব? তখন আমি নিজে মানুষের লগে যে নিয়ে গেছি নিয়ে গেছি, তখন তো বেড়ে তখন কি মগবাজার বোধহয় রমনা থানার এরিয়ার মধ্যেই ছিল, আই এম নট শিওর, হতে পারে, হয়তো যে যেটা আসছে ওইভাবে বলছে সেভাবেই করছে। ঠিক আছে, তো যদি করছেন যেহেতু পুলিশের কাছেও ইনফর্ম করেন, যদি একসাথে থাকেন করে তারপরে হচ্ছে ওইখান থেকে একটা ইনফর্ম করে রাখেন যে না আমরা পাইছি আমাদের বাচ্চা, ইন্টারনেটের মাধ্যমে হোক, ফেসবুকের মাধ্যমে হোক, এই অনুষ্ঠানের মাধ্যমে হোক, বলে তারপরে হচ্ছে হবে মিউচুয়ালি এটা এক্সপেক্ট করে নিন। শেষ করছি আজকের মতো, ভালো থাকুন। এই তো, অনেক অনেক ধন্যবাদ আমার ইউটিউবার ভাইরা, প্লিজ বি ওয়াইজ। আসসালামু আলাইকুম। এগুলো তো আপনাদের বোধ হয় না? ও আসো আসো, ফাইলটা নিয়ে যাও। হ্যাঁ, আমার কাছে শেষ, এবার আপনারা যেতে পারেন, কোনো সমস্যা নেই। ওদেরকেও নিয়ে যাও। পেন্ডিং। আব্দুর রহমানি বলেন কি দাঁড়াইলো শেষ পর্যন্ত, কি করতে চান? যে বাড়ি যেতে চাই, আমার গ্রামের বাড়িতে যেতে চাই, এখন দেখে আসতে চাই। ঠিক আছে, দেখে শুনে সব বুঝে যাও। ঠিক আছে, আসেন এদিকে, করে দিই। কি বলছে? এই যে আব্দুর রহমানের শ্বশুর, আব্দুর রহমানের ওয়াইফ এবং আব্দুর রহমানের ছেলে। পুরো ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আপনারা দাঁড়ান তো দুজন পাশাপাশি। কি হয় আপনার? আপা। তো যেটা হচ্ছে যে আব্দুর রহমান পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কি বলছে লাস্টের দিকে, ওইটা দেখেন। ও বাড়িতে যেতে চায়, ও দেখে এক পর্যায়ে বলছে যে মাকে চিনছে, তারপরে অনেক কিছু দেখে শুনে আবার কনফিউজ হয়ে গেছে। তো বিষয়টা আসলে ও দেখুক, আর একটু সময় নেক, আপনারাও ওকে দেখেন, বোঝানোর চেষ্টা করেন। ও যদি বলে যে এটা তার মা, তাহলে ও যেগুলো বলছে ইনফরমেশন এখানে, সেগুলো অনেকখানি চেঞ্জ হয়ে যায়। আবার যমুনা বৃষ্টির সাথে হাতের যে বিষয়গুলো, ওগুলো যখন আসছে, অনেক তথ্য যেগুলো আসছে সেগুলো আবার অনেক মিল পাইতেছে না, সেগুলো নিয়েও সে একটু কনফিউজ হয়ে গেছে লাস্টের দিকে। আবার এই হচ্ছে বিষয় আর কি। দেখুন, দেখা সাক্ষাৎ করার পরে ওর যে সিদ্ধান্ত নেবে সেটাই, এখানে আমাদের কিছু বলার নেই। ঠিক আছে, সব কথা মিলছে, কারণ যমুনা ব্রিজটা পুস্তকালা ব্রিজে 35 জন লোক মারা গেছে অ্যাক্সিডেন্টে, ওই রক্তটা না। শুধু তারা, ওই যে শিবু নামে যে আসছে ওর সাথে কিছুই মেলে নাই। ও যা বলছে, যা বলছে পুরাই আকাশ পাতাল পার্থক্য। প্রথমে তো ওরই নিছি, কিচ্ছু মেলে নাই। আমার বলার আছে কি ভাই, যে যদি আমাদের না হয়, আজকে ওর আমরা নিলাম, কালকে আমার বাইক না আবার এসে দাঁড়াইলো, এই আর যে কি বিয়ে বের অবশ্যই বুঝছেন তো, তখন ওরে কই রাখবো আর তারে কই রাখবো। যদি ওরে বাইক না বলে তারে ফালাই দিই, তাহলে আপন ঠিকানা হইলো না, ও আর আপন ঠিকানা পাইলো না, আমি আমার আপন ঠিকানা পাইলাম না। হ্যাঁ, আর যদি মনে করেন যে ওরে বাদ দিয়ে আবার ওই পোলারে নেই, তাই তো ও যে জায়গায় ছিল, ওরে যা হাড়ি থেকে পরিচয় নিছিল ছেলে, ওইটি হয়ে গেল। জাস্টিফাই চলুক, করুক, ও দেখুক। যদি ওর এই যেরকম ওর মায়ের কথা ভিডিও, এটা আপনার মুখ থেকে আসছে বলে আমি খুব কৃতজ্ঞতা জানালাম আপনার প্রতি। কিন্তু আপনারা যে ইউটিউবার ভাইটারা যে ইন্টারভিউটা দিচ্ছেন, এইটা দিয়েই হচ্ছে হলো সবচেয়ে 12টা বাজেছেন। আর পাবলিকের এই সেন্টিমেন্টের জবাব দেওয়ার জন্য আমার এই ভিডিওটা করা। আমি জাস্ট 6টা মাস সময় নিতাম, 6টা মাস সময় নিয়ে আমি দেখতাম যে এরকম আর কোনো কেস আসে কিনা, তারপর আমি এই আপডেটটা করতে চাইছিলাম। এরকম বেসিক ভিডিও তো বলছে যে আমার মার চেহারাটা চুপকাচাকি একটু, ওই দিকটা কিন্তু আমার বোনের লগে হুবহু মিলে যায়। আমি বলি শুধু এই যমুনা ব্রিজ ছাড়া আর একটু এদিক ওদিক ছাড়া বাকি সবকিছু মিলছে। কিন্তু যখন ও বারবার বলতেছে এটা যমুনা ব্রিজ, তখন আসা উত্তরবঙ্গ থেকে, আর আপনারা মাদারীপুর থাকলেন কই, তাই না? পুরো ঘটনাটাই তো উল্টা হয়ে যায়। আবার ও যখন জি ও বলছে আমাকে যে আবা, আমি যখন আমি দেশে ছিলাম তখন নাকি ও নাকি পিএস করে না, পিএস ওই পিএস খেতে ওই পিএস তুলতে গেছিল, তারপরে নাকি ওদিকে নৌকা পাইছ না, নৌকা পাই, ওগুলো বলছেন, ওগুলো আছে, ওগুলো সব আছে, ওগুলো সব আছে। শোনেন, যেটা হয়েছে যে উল্টায় তো গেছে প্রথম পর্যায়ে মাকে দেখে খুব ইমোশনাল হয়ে গেল, চিনসে মারে, একটু পরে আবার কনফিউজ হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। পুরা পৃথিবী উল্টায় যাবো, আমি চিনসে আমার মায়ের, আমি যা বলছি তো এক তুরি দিয়ে উড়াই দেবো, ওগুলো কোনো ব্যাপারই না। বিষয়টা তো এরকমই, আমি যদি আমার মায়ের চিনে থাকি, আমি যা বলছি সব ভুল।
আমার মারে আমি চিনতে শেষ, কিন্তু একটু পরে দেখলাম যে কনফিডেন্সটা এরকম না। এলাকায় রয়েছে গেলে চিনবো অবশ্যই। না আমার কথাটা বুঝছেন, কারণ আপনি হারিয়ে গেছেন, আপনি 20 বছর 30 বছর পর আপনার মায়ের দেখে আপনি চিনছেন, তো চেনার পরে কি হবে আলটিমেটলি? আপনার মারে দেখে চেনার পরে আপনি মারে দেখে চিনছেন, আপনি কি বলছেন না বলছেন ওটা তো তুরিতে উড়াই দেওয়ার কথা। আর আমি কি বলছিলাম 1 মিনিট পরে কনফিউজ হয়ে গেছে, 1 মিনিট পরে আমার কথা শুনেও কনফিউজ হয়ে গেছে, তাইলে এই চেনার ভ্যালুটা কি? বুঝাইতে পারছি ভাই? পুরো দুনিয়া উল্টা গেলে কি আর ডিএনএ নিয়ে আমি আমার মারে দেখা চিনছি আমার মা এইটা, তাহলে তো ওই রকম কনফিডেন্ট আসার কথা, ওই রকম কনফিডেন্ট ওই জায়গায় লাগবে না, কিন্তু ওই কনফিডেন্টটা ওর একটু পরেই উল্টা গেছে 1 মিনিটের মধ্যে, তখনই বলতেছে ওরকম চেহারা তো আরেকজনের থাকতে পারে। ভাই আমি একটা কথা বলি, আচ্ছা আপনাদের বাড়ি তো কোন জায়গায়? না ওটা আপনি পরে ঠিক করেন, আমি শেষ করি। তো এখন যেটা হয়েছে যে এই জায়গাগুলোতে একটা ঘাটতি আছে, যেটা আবার একবার আপনিও বলতেছেন যে আরেকজন যদি আসে তাইলে আমি কি করুন, আপনার জায়গা থেকেও রাইট। সুতরাং আপনারা যান, মিলান, এবং শুধু মেলাবেন তাই না, আপনারা ডিএনএ টেস্ট করেন। ডিএনএ টেস্টের ফ্যাসিলিটি আমরা আমাদের জায়গা থেকে নাই, কারণটা হচ্ছে সততা নিরপেক্ষতার প্রশ্ন আমরা এটা করি না। আপনারা একটা হাসপাতালে যান, থানাতে যান, নিকটস্থ থানাতে যান, থানাতে গিয়া আপনারা দরকার হলে 2 জন মিলে একটা অ্যাপ্লাই করেন যে আমরা এরকম পাইছি, আমরা মায়ের সাথে ডিএনএ টেস্ট করতে চাই। ভাই 20-25 বছর ওয়েট করতে পারছেন, 2-3 মাস ওয়েট করতে পারবেন না? তাই না? আপনারা সবাই মিলে উদ্যোগ নেন, উদ্যোগ নিয়ে ডিএনএ টেস্ট করেন। পরে নিয়ে আপনারা ডিএনএ টেস্ট করেন, ডিএনএ টেস্ট করে আমরা তো কাজ চলতেছে, তাহলে 1 বছর পরে রেজাল্ট দিব, 2 বছর পরে রেজাল্ট দিব। ইন দ্য মিন টাইম যদি কোনো পরিবার এসে দাবি করে, কোনো পরিবার এসে যদি মাঝখানে দাবি করে যে ও যা বলছে সব শতভাগ সঠিক, তাহলে তাদের সামনে ফেস করাবো। আর কি মনে তো সবার বোন আরেকজনের কথা না, আরে হুমা হুম মিলার কথা না, সব আকিমনি, সব মার নাম, বোনের নাম, এলাকার নাম, হুমা হুম সব মিলে যেতেছে। পিএস রোশন ভাই, ঠিক আছে হ্যাঁ সবকিছুই মিলে যেতেছে। একটা বিষয় যে ভাই পৃথিবীতে সবকিছু সম্ভব। পেঁয়াজ, মরিচ, রসুন বাংলাদেশের সব জায়গায় চাষ হয়, নৌকা বাইচ বাংলাদেশের সব জায়গাতেই হয়, 5 তলা আমার বাড়িতেও 3টা না 4টা আছে। তারপরে এই যে নাম আকমল, বাপের নাম তো মনে, মায়ের নাম মরিয়ম, মরিয়ম নামের যে কত কেস আছে বাংলাদেশে, এগুলা বললেন না, বললে বিপদ হবে। আগেও বলছি এগুলি বনা সম্ভব। বাবা মা আব্দুর রহমান এত কথা শেষ কথা বলে শেষ করি, এত কথা বলে তুমি কনফিউজ হয়ে যাচ্ছ, আমরাও কনফিউজ হচ্ছি, বিষয়টা এরকম না। এইটাই তোমার মা, এটাও মনে রাখতে পারে, এমনও হইতে পারে, এটাও মাথায় রাখো। হ্যাঁ জাস্ট যাই সিদ্ধান্ত নিও, কনফিউশন থেকে সিদ্ধান্ত নিও না, সন্দেহ থেকে সিদ্ধান্ত নিও না। যদি মনে করো মা, পৃথিবী উল্টাই গেলেও মা, আর যদি মনে করো যে না মা না, তাহলে এই মহিলাকে কষ্ট দেওয়ার কোনো মানে নাই। সবকিছু মিলাই সিদ্ধান্ত নিও, এই হচ্ছে বিষয়। থ্যাংক ইউ, ভালো থাকেন। আমার মনে হয় বুঝাতে পারছি আপনাদেরকে।